দিন সময় লাগবে। সিয়া কষ্ট পেলেও নিজেকে সামলে নিল। ডাক্তার তো বলেছে যে অনেক ঠিক হয়ে যাবে, তাই আর কাঁদলো না। সবাই সিয়াকে অনেকের কাছে যাওয়ার জন্য বলল। সিয়া চলে গেল অনেকের সাথে দেখা করতে। এদিকে অতই সেদিকে তাকিয়ে চোখের কোণের জলটুকু মুছে নিল। ভালোবাসা কি না পারে এক নিমিষেই কেমন করে এত বছরের রাগ, ক্ষোভ, অভিমান ভেঙে গুড়িয়ে দিল। সত্যি ভালোবাসা সুন্দর, অদ্ভুত সুন্দর। রুডিক এসে পাশে দাঁড়ায় অথয়ের। অথয় তাকায় রুদ্রিকের দিকে। রুডিক অথয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। অথয় মুচকি হাসলো। রুদ্রিক বলল, আমাদের সম্পর্কে আমি কোনোদিন এমন দিন আসতে দিব না, প্রমিস। তোমাকে কোনোদিন অসম্মান করব না, এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পাও আর আমার থেকে দূরে চলে যাও। আমি এটা মানতে পারবো না। অথয় হালকা হেসে বলে, আমি জানি আপনি আমার সাথে সারা জীবন থাকবেন, এই যেমন এখন আছেন আমার কাছে, আমার পাশে, ঠিক এভাবেই। আর আমিও প্রমিস করলাম, আপনি কষ্ট পাবেন এমন কোনো কাজ আমিও কোনোদিন করব না। আপনাকে সম্মান করব, মানে আমরা দুজন দুজনের কাছে কিছু লুকোবো না, সবটা শেয়ার করব, প্রমিস। প্রমিস। অথয় হাসলো। বিনিময়ে রুদ্রিকও হাসলো। রুদ্রিক ফিস ফিস করে বলল, এইভাবে আর থাকা যাবে না। আমি এত বছর অপেক্ষা করতে পারবো না অথই। তোমাকে সব সময়ের জন্যে আমার কাছে চাই, খুব করে, অনেক কাছে চাই। তাই খুব শীঘ্রই তোমাকে পার্মানেন্টলি আমার বাড়িতে নিয়ে যাব। আমার এক্সামটা শেষ হোক, শুধু অপেক্ষা আর কয়েকটা দিনের মাত্র। অথয় প্রথমে অবাক হয়ে গিয়েছিল রুদ্রিকের কথা শুনে। পরপর রুদ্রিকের প্রতিটা কথা মন থেকে অনুভব করেছে, যার ফলে ওর পুরো চেহারা রক্তিম আভায় ছেয়ে গেল। আর রুদ্রিক মুগ্ধ হয়ে তা অবলোকন করছে। সিয়া মুখে হাত চেপে কাঁদছে আর অনেক দুর্বল নয়নে তার প্রিয় স্মৃতিকে তাকিয়ে আছে। সিয়ার কান্নারত মুখখানা আর হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করছে। মেয়েটা এভাবে কাঁদছে কেন? অনেকের খুব করে বলতে ইচ্ছে করছে, সিয়া তুই কাঁদিস না, আমি একদম ঠিক আছি, কিন্তু চাইলেও বলতে পারছে না, কারণ সে তো কথা বলতে পারছে না। অনেক 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 কষ্টে হাতের ইশারায় সিয়াকে ওর কাছে যেতে বলল। চোখে তার আকুলতা ভরপুর। অনেকের ইশারা পেতে সিয়া গুটিসুটি পায়ে এগিয়ে যায় অনেকের দিকে। টুলটায় টেনে বসে পড়ল সেখানে। অনেক চোখের ইশারায় ওকে কাঁদতে বারণ করলো। সিয়া অনেকের হাতটা স্পর্শ করলো। ডুকরে কেঁদে উঠে বলে, কেন নিজেকে এত কষ্ট দিলে? তোমার ভালোর জন্যই তো আমি সরে গিয়েছিলাম, তবে আজ কেন তোমার এই অবস্থা? অনেক, আমি সহ্য করতে পারছি না। অনেকের কষ্ট হলেও হাতটা উঠিয়ে সিয়ার চোখের পানিগুলো মুছে দিল। চোখের ইশারায় বোঝালো যে ও ঠিক আছে। সিয়া ভেজা কণ্ঠায় বলে, বেশি প্রেশার নিও না, তোমার এখন রেস্টের প্রয়োজন, এখন ঘুমাও। অনেকের বেশ ভালো লাগছে সেই আগের মতো সিয়ার মুখে ওকে তুমি করে ডাকাটা। এই ডাকটা বড্ড মিস করছিল অনেক। তবে কি সিয়া ওকে ক্ষমা করে দিয়েছে, মেনে নিয়েছে ওকে? অনেক অস্থির হয়ে উঠল, প্রশ্ন করতে চাইলো অনেক কিছু, কিন্তু পারল না। এর মধ্যেই ডাক্তার আসলো। অনেককে মেডিসিন দিবে আর ঘুমের ইঞ্জেকশন দিবে। ঘুমালে অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে। সিয়া উঠে দাঁড়ালো। যাওয়ার জন্য পা বাড়াতে অনেক সিয়ার হাত ধরে আটকে দেয়। সিয়া পেছনে ফিরে তাকায় অনেকের দিকে। অনেকের আকুলতা বুঝতে পারে, হালকা হেসে বলে, কোথাও যাব না আমি, আর কোনো দিন যাব না, এখানেই আছি আর সারা জীবন থাকবো। তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। অনেক যেন খুশিতে ফেটে পড়ল। সিয়ার এইটুকু কথাতেই যেন ওর সকল প্রশ্নের উত্তর পেয়ে গেল। সিয়া অনেককে শান্ত করে বাইরে চলে গেল আর ডাক্তার অনেককে চেক আপ করতে লাগলো। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরে অনেক ঘুমিয়ে গেল। আজ যেন বহুদিন পর শান্তির ঘুম দিচ্ছে অনেক, আরামের ঘুম। রাত অনেক হয়ে গিয়েছে। চেয়ারে বসে বসে ঢুলছে অথই। রুডিক আর ইহান নিচে গিয়েছিল খাবার আনতে। সবাই তো না খাওয়া। এসে অথয়ের এই অবস্থা দেখে ইহান রুদ্রিকের হাত থেকে দুটো খাবারের প্যাকেট বাদে সব খাবারগুলো নিয়ে বলে, তুই ওর কাছে যা, আমি সবাইকে খাবার দিচ্ছি। রুদ্রিক সম্মতি দিয়ে এগিয়ে গেল অথয়ের কাছে। অথয়ের পাশে বসে পড়ল। রুদ্রিকের অস্তিত্ব টের পেতেই সোজা হয়ে বসে অথয়। আলতো হেসে ঘুম জড়ানো কণ্ঠে বলে, এসেছেন? অথয়ের কপালে কিছু ছোট ছোট চুল এলোমেলো হয়ে আছে। রুদ্রিকে হাত বাড়িয়ে অথয়ের চুলগুলো গুছিয়ে ওর কানের পিঠে গুজে দিয়ে বলে, তোমার ঘুম পাচ্ছে?
অথই মাথা নাড়িয়ে না বোঝালো। রুদ্রিক ভ্রু কুঁচকে বলে, মিথ্যে বলছো কেন? একটু আগেই তো দেখলাম ঘুমে ঢুলছো। ও তো এমনি। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। খাবার এনেছি, নাও খেয়ে নাও। আপনি খাবেন না? হ্যাঁ, আমিও খাবো। রুদ্রিক অথয়ের হাতে খাবারের প্যাকেটটা খুলে তারপর দিল। বিরিয়ানি এনেছে ওরা। অথয় আর রুদ্রিক খাবারটুকু খেয়ে নিল। খাবারের পালা শেষ হলে রুদ্রিক বলে, চলো যাওয়া যাক। অবাক হয়ে অথয় বলে, কোথায় যাব? কেন, বাড়ি যাবে না নাকি এখানেই থাকার প্ল্যানিং আছে? না মানে আপনিও তো থাকবেন কি? অথই, তুমি ছোট না, আমি থাকা আর তুমি থাকা এক না। অনেক রাত হয়ে গিয়েছে, তোমাকে বাড়িতে দিয়ে আসবো। এভাবে হাসপাতালে থাকা ঠিক না। গম্ভীর কণ্ঠে বলল রুদ্রিক। অথয় আর কথা বাড়ানো, সে জানে রুদ্রিক যা বলছে ঠিক বলছে, তবে হালকা অভিমান করলো। এভাবে বলার কি আছে, সুন্দরভাবেও তো বলা যেত। অথয় উঠে দাঁড়ালো। পা বাড়িয়ে তার আগেই রুদ্রিক অথয়ের হাতটা শক্ত করে ধরে আগলে নিল নিজের হাতের মাঝে। তারপর এগিয়ে গেল বাকিদের কাছে। রুদ্রিক শান্ত কণ্ঠে বলেন, কোনো সমস্যা হলে আমাকে কল দিস, আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে আসছি। আর নীল, তুই কি মারিয়াকে দিয়ে আসবি নাকি ও আমার সাথে যাবে? নীল বলে, সমস্যা নেই, তুই যা। আমিও মারিয়াকে নিয়ে এখনই বের হব, ওকেও বাসায় পৌঁছে দেব। মারিয়া এতে সহমত হতে পারল না। ও বলে, সিয়া, এখানে একা একটা মেয়ে কিভাবে থাকবে? কোনো দরকারও তো হতে পারে, তাই না? আমি যাব না। সবটা কথাটা যুক্তিসঙ্গত মনে করলো। আসলে এতগুলো ছেলে মাঝে একা সিয়া থাকবে? সিয়াও তো কোনো ব্যক্তিগত সমস্যা হতে পারে, তখন ও কার কাছে বলবে? মারিয়ার যুক্তির কাছে সবাই হার মেনে মারিয়াকে এখানে থাকতে দেওয়া হলো। এতগুলো মানুষ থাকার দরকার নেই, কিন্তু কেউ যেতে চাচ্ছে না। রুদ্রিক, ইহান, নীল, সাপা, সিয়া আর মারিয়া, 6 জন সবাই থাকবে। কেউ আর জোরাজোরি করলো না। রুদ্রিক কথাবার্তা শেষ করে অথয়কে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসলো। অথয় রুদ্রিকের হাত ধরে মাথা নিচু করে ওর সাথে সাথে ঝাড়ছে। অথয়কে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও উঠে বসলো রুদ্রিক। আর চোখে অথয়ের দিকে তাকালো। তার মন পাখি যে অভিমান করে আছে তা বেশ বুঝতে পারলো, কিন্তু তবুও কিছু বলল না রুদ্রিক। গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো। পথে কোনো কথা হলো না ওদের মাঝে। এতে যেন অথয়ের অভিমান আরো গাঢ় হয়েছে। লোকটা এত খারাপ কেন? একটাবার ওর দিকে তাকালো না? ও যে অভিমান করে আছে তা কি লোকটা বুঝতে পারছে না? মুখ ফুলিয়ে বসে রইল অথয়। গাড়িটা অথয়ের বাড়ির সামনে থামাতে অথয় নিজের সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামার প্রস্তুতি নিল। যেই না গাড়ি দরজা খুলতে যাবে তার আগেই রুদ্রিক ওর বাহু আঁকড়ে ধরে অথয়কে টান দিল। আকস্মিক টানে অথয় হুমড়ি খেয়ে পড়ে রুদ্রিকের বুকে। রুদ্রিক সাথে সাথে দু হাতে অথয়ের কোমর পেঁচিয়ে ধরে, একদম শক্ত করে নিজের সাথে বক্ষস্থলে আগলে নেয়। অথয় ছটফট করে উঠল, ছাড়া পেতে চায় রুদ্রিকের কাছ থেকে। ওর এমন মোচড়া মুচড়ি দেখে রুদ্রিক আরো শক্ত করে ধরে। শেষে না পেরে অথই বলে, কি করছেন? নিঃশ্বাস আটকে মেরে ফেলবেন নাকি? রুদ্রিক বাঁকা হেসে বলে, এভাবে তো তোমায় মারবো না সুন্দরী, তোমাকে মারার পদ্ধতি তো ভিন্ন। যেদিন একেবারে আমার বাড়িতে পার্মানেন্টভাবে নিয়ে যাব সেদিন বোঝাবো কিভাবে মারবো তোমায়। রুদ্রিকের কথার মানে বুঝতে পেরে লজ্জায় অথয়ের কান গরম হয়ে গেল। রুদ্রিকের বুকে দু হাতে আলতো করে ধাক্কা দিয়ে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। রুদ্রিক এবার এক হাত রাখলো অথয়ের গালে, আলতো স্পর্শ করে বলে, রাগ করেছো? অথয় মুখ ঘুরিয়ে নিয়ে বলে, না, রাগ করবো কেন? রাগ না করলে ওই দিকে মুখ ফিরিয়ে নিলে কেন? আমার দিকে তাকাও। অথয় তাকালো। অথয়ের সেই অভিমানী দৃষ্টি দেখে রুদ্রিক মুচকি হাসলো। অতঃপর মাথা ঝুঁকিয়ে আনতেই অথয় চোখ বন্ধ করে নিল। রুদ্রিক অথয়ের দু চোখের পাতায় চুমু খেলো। আবেশে রুদ্রিকের শার্ট খামচে ধরে নিল অথয়। রুদ্রিক আবার চুমু খেলো অথয়ের দু গালে, থুতনিতে। তারপর কপালে চুমু খায়। স্বামীর ভালোবাসাময় স্পর্শে দেহ ও মনে শিহরণ বয়ে যায় অথয়ের। রুদ্রিক নেশাময় চোখে তাকায় চোখ বন্ধ করে থাকা অথয়ের দিকে। ধীর আওয়াজে বলে, তাকাও অথই। অথয় ধীরে ধীরে চোখ খুলে তাকায়। রুদ্রিকের দিকে তাকালে রুদ্রিক বলে, অভিমান কমেছে নাকি আরো আদর লাগবে? লজ্জায় মাথা নিচু করে নেয় অথয়। কোনো জবাব দেয় না। রুদ্রিক হাত বাড়িয়ে ফের মুখোমুখি করে অথয়কে বলে, আমার দিকে তাকাও মেয়ে, এদিক ওদিক কি? আমার লজ্জা করে না বুঝি? হেসে ফেলে রুদ্রিক অথয়ের এহেন বাচ্চামো কথায়। আচ্ছা, ফের বলল,
তাহলে আরেকটু লজ্জা দিই। যা। অথই সরে আসতে নিতেই রুডিক আবার ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে। হাত দিয়ে অথয়ের ঠোঁট স্পর্শ করলে কেঁপে উঠে অথই। রুডিক ঘোর লাগা কণ্ঠে বলে, কতদিন হলো বলো তো তোমার এই নরম ঠোঁট জোড়ায় স্পর্শ পাই না। সেই যে মেঘালয়ে চুমু খেয়েছিলাম সেখান থেকে এসেছি। আজ কতদিন হলো বলো তো? চুমুর অভাবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, সেই খেয়াল কি তোমার আছে? তাজ্জব বনে যায় অথই। চুমুর অভাবে মানুষ আবার অসুস্থ হয় কিভাবে? এই লোকের কাছে যত আজগুবি কথাবার্তা, আবার তা ওর সামনেই বলে লোকটা। অথই নাক মুখ কুঁচকে বলে, চুমুর অভাবে মানুষ অসুস্থ হয়ে যায় এই প্রথম শুনলাম। আরে তুমি দেখছি কিছুই জানো না। এই যে আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি। কেন শুকাচ্ছি জানো? এই যে আমার একটা বউ আছে, বউ থাকতেও আমি বউকে প্রতিদিন চুমু খেতে পারছি না। এই চুমুর অভাবেই তো আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি আর শুকিয়ে যাচ্ছি। যেই দেখে সেই বলে, আরে রদ্রিক তুমি এত শুকোচ্ছ কেন? এখন তো আমি আর বলতে পারি না তাদের যে বউ আমাকে প্রতিদিন চুমু খেতে দেয় না, তার ওই গোলাপি ঠোঁট জোড়ায়। এই কারণেই আমার এই অবস্থা। অবশ্য আমার কোনো সমস্যা ছিল না বলতে, কিন্তু তুমি তো লজ্জায় আমার সামনেই আসবে না। চুমু খাওয়া তো দূরে থাক, তোমার কথা ভেবেই বলি না। অথই হাঁ করে রুডিকের এই বেহুদা কথাগুলো সব শুনলো। সব যেন অথয়ের মাথার এক হাত উপর দিয়ে গিয়েছে। কি থেকে কি বলে এই লোক? পাগল টাগল হয়ে গেল নাকি আবার? না, জ্বর এসেছে। অথই হাত বাড়িয়ে রুদ্রিকের গালে কপালে স্পর্শ করলো। জ্বর এসেছে নাকি চেক করতে? রুদ্রিক ফ্রু কুচকে বলে, আরে কি করছো? চেক করছি আপনার জ্বর টর এলো নাকি আবার, না হলে এমন আবল তাবল বকছেন কেন? ইস, রুদ্রিক অথয়ের হাত ধরে বলে, কোনো জ্বর আসেনি আমার, আমি একদম ঠিক আছি। তবে আমার এখন একটা ডিপলি লিপ কিস লাগবে। ঝটপট আমার ঠোঁটে একটা চুমু খাও তো। লজ্জায় গা লাল হয়ে গেল অথয়ের। এ কোন পাগলের পাল্লায় পড়লো ও? অথয় রুদ্রিকের হাড় কোমর থেকে সরানোর চেষ্টা করতে করতে বলে, ছাড়ুন তো, আমি কোনো চুমু খেতে পারবো না, বাড়ি যাবো আমি। তা তো হচ্ছে না সুন্দরী, তুমি চুমু না দিলে কি হবে? আমারটা আমি আদায় করে নিতে পারি। কথাগুলো বলতে দেরি রুদ্রিকের অথয়ের অধর মিলিয়ে দিতে দেরি নেই। অথই বিড়াল চানার ন্যায় গুটিয়ে নিল রুদ্রিকের বুকের মাঝে। এভাবে কতক্ষণ সময় অতিবাহিত হলো কেউ বলতে পারল না। দীর্ঘ অষ্টু চুম্বনের সমাপ্তি ঘটিয়ে সরে আসে রুদ্রিক অথয়ের কাছ থেকে। রুদ্রিক সরে আসলে লজ্জায় অথয় এক মুহূর্ত দাঁড়ালো না। গাড়ির দরজা খুলে দৌড়ে চলে যায় বাড়ির ভেতরে। ঠোঁট কামড়ে হেসে দেয় রুদ্রিক। অথয় নিজের রুমে গিয়ে রুদ্রিককে মেসেজ করে দেয় সে রুমে এসেছে। মেসেজটা পেয়েই রুদ্রিক গাড়ি ঘুরিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে যায়। এদিকে বারান্দায় আড়াল করে দাঁড়ালো অথয়। রুদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে থাকে লাজুক হেসে। সিয়া অনিকের সাথেই আছে। আজ 5 দিন যাবৎ অনিক হাসপাতালে ভর্তি। এর মাঝে রিধি, পিয়ান, পিহু, আহিদ আর অথয় সবাই একসাথে এসে দেখা করে যায়। ওরা প্রায় প্রতিদিনই এসেছে। আর বাকিদের কথা না হয় নাই বলা যায়, তারা তো পারলে 1 মিনিটের জন্য হাসপাতাল থেকে নড়েনি। অনেকের বাবা মা ছেলের কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু তারা বয়স্ক মানুষ। এভাবে দিনের পর দিন হাসপাতালে থাকলে অসুস্থ হয়ে যাবেন, তাই তাদের থাকতে দেয়নি কেউ। ওনাদের আশ্বস্ত করেছে ওরা সবাই প্রতিদিন আসেন ছেলের সাথে দেখা করতে। এদিকে সিয়ার বাবা মা প্রথম দিন কিছু বলেননি সিয়াকে হাসপাতালে থাকার কারণে। রুডিক ম্যানেজ করে নিয়েছিল, কিন্তু তারা আর অনুমতি দেয়নি সিয়াকে। তাই বাধ্য হয়ে সিয়াকে রাতের বাসায় চলে যেতে হয়। কিন্তু সকাল হলে আবারও সিয়া চলে আসে। অনেকের মন না চাইলেও সিয়াকে যেতে দিতে হয়, কিন্তু কিছু করার নেই। কোনো বাবা মাই চাইবে না তাদের এমন প্রাপ্তবয়স্ক একটা মেয়ে রাতের বেলায় বাড়ির বাইরে থাকুক। তাই অনেকও আর জোরাজুরি করেনি। আজ অনেককে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে, তাই সিয়া অনেকের যাবতীয় সবকিছু গুছিয়ে নিচ্ছে। কাজ শেষ হতেই সিয়া অনেকের পাশে এসে দাঁড়ায়। তোমার কোনো সমস্যা হচ্ছে? যদি পুরোপুরি সুস্থ ফিল না করো তবে আর কয়েকটা দিন থাকতে পারো হাসপাতালে। অনেক সিয়ার কথায় আস্তে আস্তে বলে, আমি ঠিক আছে,
তুই চিন্তা করিস না। তাহলে আমি বাকিদের ডাকছি, ওরা তোমাকে হাঁটতে হেল্প করবে। এই বলে সিয়া চলে যাবার জন্য পা বাড়ালে অনেক সিয়াকে ডেকে উঠে। থেমে যায় সিয়া, ঘুরে এসে ফের অনেকের সামনে দাঁড়ায়, প্রশ্ন করে। কিছু লাগবে তোমার? অনেক করুণ কণ্ঠে বলে, আমাকে মাফ করেছিস সিয়া, মন থেকে। আমি চাই না জোরপূর্বক তুই আমার সাথে কোনো সম্পর্কে জড়াস। আমি তোর বিরহে যতটা বাসি, কিন্তু তোর করুণা আমি সহ্য করতে পারবো না সিয়া। আবার দম বন্ধ হয়ে যাবে। অনেকের প্রতিটা কথা মন দিয়ে শুনল সিয়া। দীর্ঘশ্বাস ফেলল ও। আর একটু এগিয়ে গিয়ে অনেকের দুগালে নরম হাতে স্পর্শ করলো। অনেক আবেগে চোখ বন্ধ করে নিয়ে আবারও চোখ মেলে তাকায় সিয়ার দিকে। সিয়া নরম গলায় বলে, আমার চোখের দিকে তাকাও অনিক। আমার চোখের দিকে তাকালেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনেক অপলক তাকিয়ে থাকলো সিয়ার চোখের দিকে। এই তো সেই চোখ, যে চোখে অনেক অসীম ভালোবাসা দেখতে পেত। কিন্তু ওর ভুল না, ওর অন্যায়ের কারণে সেই ভালোবাসা সিয়ার হৃদয়ের এক কোণে চাপা পড়ে গিয়েছিল। আজ ফের সেই ভালোবাসাময় চোখ জোড়া দেখে স্নিগ্ধ অনুভূতিতে তলিয়ে যাচ্ছে অনেক। ওর অজান্তে ওর দু চোখ ভিজে গেল। সিয়া হালকা হেসে অনেকে সেই ভেজা চোখ জোড়া মুছে দিল। সিয়া বলে, কাঁদছো কেন? অনেক পা ধরা গলায় বলে, আমার ভালোবাসাকে ফিরে পেয়ে। তোমার ভালোবাসা তো তোমারই ছিল অনিক, কিন্তু তুমি তো বুঝতে পারোনি। যখন বুঝলে অনেক দেরি করে ফেলেছিলে। তবুও আমি তোমায় ফেলে যাইনি অনিক। আমি যদি তোমার নাও হতাম, তবে অন্য কারো কোনো দিন হতাম না। এক জীবনে একজনকেই আমি ভালোবেসেছি অনিক, একজনকেই ঠাঁই দিয়েছি। চাইলেও সেই স্থান আমি কাউকে কোনো দিন দিতে পারতাম না। তার আগেই যে আমার মরণ হতো অনিক। অনেক সাথে সাথে সিয়ার ঠোঁটে আঙ্গুল চেপে ধরল। সর, বাজে কথা বলবে না তো সিয়া, সহ্য হয় না। আমি তোমাকে প্রমিস করলাম সিয়া, আর কোনোদিন তোমাকে কষ্ট দিয়ে কাঁদতে দিব না সিয়া। তুমি কাঁদবে, আর তা আমার চোখের সামনে সুখের কান্না। তুমি সুখে কাঁদবে সিয়া। আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে আমার দেওয়া আঘাতগুলো তুমি সব ভুলে যাবে। আমার ভালোবাসার তীব্রতায় তুমি হারিয়ে যাবে। সিয়ার চোখে জল জমেছে। ও চোখ মুছে বলে, আমি তো কাঁদতে চাই অনিক, খুব করে কাঁদতে চাই, সুখের কান্না। অনেক সিয়ার হাতটা টেনে পরম আদরে চুমু খেলো, বলল, তুমি আমার হসিয়া। এই জীবনে আর কিছু চাওয়ার নেই আমার। বিয়ে করবে আমায় তুমি সিয়া, আমার হবে তুমি, আমার রাজ্যের রানী হব অনিক, তোমার রাজ্যের রানী হব। চোখে জল, ঠোঁটের কোণে হাসি। অনিক আর সিয়ার দুজনেরই। দুজন অপলক তাকিয়ে আছে দুজনের দিকে। হঠাৎ চারপাশ থেকে করতালির আওয়াজে হুঁশ ফিরে ওদের। সিয়া দ্রুত সরে যায় অনেকের কাছ থেকে। ওরা তাকিয়ে দেখে রুডিক, ইহান, সাফাত, নীল, মারিয়া, অথৈ, পিহু, রিধি, পিয়ান, আহিদ, ওরা সবাই উপস্থিত অনেকের কেবিনে। মারিয়ার হাতে মোবাইল ছিল, যা দিয়ে ও অনেক আর সিয়ার ওই মুহূর্তগুলো রেকর্ড করেছিল। মারিয়া হেসে বলে, ওয়াও, হোয়াট আ প্রপোজাল। নীল মারিয়ার কানে কানে বলে, আমি কিন্তু আরো রোমান্টিক ভাবে প্রপোজাল করতে পারি, গভীরভাবে ভালোবেসে। মারিয়া লজ্জা পেয়ে যায়। লজ্জা মিশ্রিত হাসি নীলকে উপহার দিয়ে বলে, নির্লজ্জ কোথাকার, আশেপাশে কত মানুষ আছে দেখছো না? নীল হালকা হেসে বলে, प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। গানের এই লাইনটুকু গেয়ে নীল মারিয়াকে চোখ মেরে দিল। মারিয়া হেসে দিল। এদিকে সিয়া আকস্মিক সবাইকে দেখে লজ্জা পেল, আর অনেক মুগ্ধ চোখে সিয়ার ওই লজ্জা মাখা মুখটা মন ভরে দেখছে। এই মুখটা আজ কতদিন পর অনেক উপভোগ করতে পারছে। তাই এই মুহূর্তে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাচ্ছে না। ইহান হাসতে হাসতে বলে, অনেক, তোর মুখে শিয়াকে তুমি বলে সম্বোধন করা শুনে আমার কেন জানি হাসি পাচ্ছে।
রিধি রাগ মুখ কুঁচকে বলে, আপনার তো শুধু অযথাই হাসি পায়। কত সুন্দর করে অনেক ভাইয়া শিয়া আপুকে প্রপোজ করলো। আপনি তো খরুশ, আপনি এসব বুঝবেন না, ব্যাক্কেল লোক কোথাকার। ইহান চোখ ছোট ছোট করে তাকায় রিধির দিকে। আমাকে বেয়াক্কেল বলা হচ্ছে? তোমাকে তো পরে দেখে নিচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইহানের হুমকিতে শুক্র ঢুক গেল রিধি। বেশি বলে ফেললো নাকি? এখন আবার এই লোক তাকে কি করবে? রিধি সরে গিয়ে আহিদের পেছনে লুকিয়ে পড়ল। রিধির ভীতু মুখটা বেশ উপভোগ করছে ইহান। ঠোঁট কামড়ে মৃদু হাসলো ও। পিয়ান পিহুর হাতটা আঁকড়ে ধরলো। হঠাৎ কারো হাতে স্পর্শ পেয়ে সেই দিকে তাকায় পিহু। পিয়ানের কাজ এটা বুঝতে পেরেই পিহু চোখের ইশারায় বুঝালো এমন করতে না। এদিকে সবাই আছে, কে শুনে কার কথা। পিয়ান ওর হাতটা আরো শক্ত করে ধরে বলে, আমরা কবে বিয়ে করবো পিউ? শীঘ্রই মনে হয় অনেক ভাই আর সিয়া আপুর বিয়ে হবে। পিয়ানের কথা শুনে পিহু বলে, অনেক দেরি, আমাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে তো একদম না। পিয়ান মুখটা ফুলিয়ে ফেললো। কোথায় একটু আমাকে সান্ত্বনা দিবি, তা না করে উল্টো আমার হৃদয়ের দহনার বাড়িয়ে দিচ্ছিস। বেয়াদব কোথাকার। পিহু রেগে গেল পিহানের ওকে বেয়াদব বলায়। ও পিহানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রাগী স্বরে বলে, আমাকে বেয়াদব বলা? আবার আসিস আমার কাছে, লাথি মেরে তোর মেইন পার্টস উড়িয়ে দেবো একদম। পিহু হন হন করে কেবিন থেকে বেরিয়ে গেল। পিয়ান ভয়ে শুক্র ঢুক গেল। এই জন্যই বলে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা মানে স্বয়ং নিজেই নেচে কুদে সিংহের গুহায় চলে যাওয়া। অতই হেসে দিল পিয়ানের মুখের এক্সপ্রেশন দেখে। ওকে হাসতে দেখে পিয়ান মুখ ফুলিয়ে বলে, হাসিস না তো, আমি বাঁচি না বাদ জ্বালায়, আর তুই রাক্ষসীর মতো 32 পাটি দাঁত বাইর করে ভেটকাতেছস। অথই ধরাম করে কিল বসিয়ে দিল পিয়ানের পিঠে। রেগে বলে, তুই কাউকে রাক্ষসী বলছিস? ঘুষিয়ে একদম চাপা ভেঙে ফেলবো। পিয়ান পিঠে হাত বোলাতে বোলাতে কাদো স্বরে বলে, সারা জীবন আমার মায়াগো হাতে মায়ের খাইতে খেতে শেষ হইব। ইয়া মাবুদ, এই কই এনে ফাঁসাই দিল আমারে, হ্যাঁ? কেবিনে উপস্থিত সবাই হেসে দিল পিয়ানের কথা। দিদি হাসতে হাসতে বলে, সারা জীবনের কথা জানি না, কিন্তু তুই যদি এখন পিহুর রাগ না ভাঙাস, তবে পিহু তোকে ওর ক্রোধের আগুনে জ্বালিয়ে দেবে। রিধির কথা শেষ হতে দেরি, পিয়ানের পিহুর পিছনে ছুটতে দেরি নেই। সবাই আরেক দফা হাসলো। মেঘালয় থেকে আসার 2 দিন পরে পিয়ান আর পিহু সিদ্ধান্তের মাধ্যমে সবাইকে ওদের সম্পর্কের কথা জানিয়ে দেয়। সবাই বেশ খুশি হয়, সাথে আশ্চর্য হয়, কারণ যারা সারাদিন টম অ্যান্ড জেরির মতো ঝগড়াঝাটি করতেই থাকে তারা একে অপরকে ভালোবাসে। ব্যাপারটা হজম করতে বেশ সময় লেগেছে। এদিকে আহিদও কোনো বিরোধিতা করে না। পিয়ান ভালো ছেলে, পরিবারও ভালো। ছোট থেকে ওরা একসাথে বড় হয়েছে। আর পিউ যেহেতু পিয়ানকে ভালোবাসে, তাহলে এখানে আর নাকচ করার কিছু নেই। অনেকের চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পাচ্ছে রুদ্রিক। ও জানে অনেক এখন সিয়াকে ভালোবাসে। রুদ্রিক প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে অনেকের উদ্দেশ্যে বলে, যেই প্রমিস করলি সিয়াকে তুই, তা যেন অক্ষরে অক্ষরে করা হয়, মনে রাখিস। যদি সিয়ার চোখ থেকে কোনোদিন তোর কারণে অশ্রু ঝরে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অনেক সিয়ার হাতটা নিজের হাতের মাঝে আগলে নিয়ে বলে, নিজের জীবন দিয়ে হলেও ওকে আগলে রাখবো, আর কোনোদিন ওকে কষ্ট পেতে দিব না। এক ভুল আমি আবার করতে রাজি নই। সাফাত বলে, কথাটা মনে রাখলেই হলো। অবশ্যই। ইহান বলে উঠে, এখন চল যাওয়া যাক, নিচে গাড়ি ওয়েট করছে। চল। অনেককে নিয়ে ওরা হাসপাতাল থেকে চলে যায়। সবাই যার যার বাড়িতে চলে যায়, যেহেতু এক্সামের আর মাত্র কয়েকদিন বাকি রুদ্রিকদের, তাই প্রিপারেশন নিতে হবে। পরের দিন সকাল সকাল ভার্সিটিতে এসে হাজির হয় আহিদ। মেঘালয় থেকে আসার পর থেকে মাইশার সাথে দেখা হয়নি ওর। মাইশাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। ভার্সিটিতে এসে মাইশাকে খুঁজেছিল, পায়নি। না পেয়ে মাইশার বাসায়ও গিয়েছিল। ওর রুমমেট থেকে জানতে পারে মাইশা নাকি গ্রামের বাড়ি গিয়েছে। এই কয়দিনে পাগল প্রায় আহিদের দিশেহারা হয়ে পড়েছিল।
আজ ওর এক ক্লাসমেট ওকে কল করে জানায় মাইশা নাকি আজ ভার্সিটিতে এসেছে আর সে লাইব্রেরিতে আছে। খবরটা পেতেই তৎক্ষণাৎ ছুটে এসেছে আহিদ। সোজা চলে যায় লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে স্থির হয়ে যায় আহিদ। সেই দিকেই এক ধ্যানে তাকিয়ে থাকে। এতদিনে খরা হয়ে থাকা হৃদয় জমিনে যেন এক পশলা প্রশান্তির বাড়িধারার বর্ষণ হলো। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলল আহিদ। মাইশা লাইব্রেরিতে বসে বসে কিছু নোটিশ তৈরি করছিল। হঠাৎ ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিতে লাগলো ওকে কেউ দেখছে, গভীরভাবে দেখছে। মাইশা ব্যক্তিটিকে খোঁজার জন্য এদিক সেদিকে তাকাতে লাগলো। হঠাৎ লাইব্রেরির দরজার দিকে চোখ যেতেই মাইশার সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। ভূমিকম্পের ন্যায় হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল যেন। মাইশা দাঁড়িয়ে যায়। চোখ ভিজে উঠল মাইশার। ঠিক কতদিন পর মানুষটিকে দেখলো মাইশা। এই মানুষটা যে ওর দেহ মন সবটা জুড়ে আছে। আহিদ মেঘালয় চলে যাবার পরের দিনই খবর আসে ওর মা অনেক অসুস্থ। ওই খবর শুনে তৎক্ষণাৎ গ্রামে ফিরে যায় মাইশা। ফোনে যে যোগাযোগ করবে তারও উপায় ছিল না। ওর ছোট ভাই বুঝেনি। খেলার ছলে ওর ফোনটা নিয়ে দোতলা থেকে ফেলে দেয়। ফলে মোবাইলটা নষ্ট হয়ে যায়। সিমটা ওর বাবা রেখে দিয়েছিলেন, কিন্তু পরে যে তিনি কোথায় রেখেছেন তা আর বলতে পারেননি। সিমটাও হারিয়ে যায়। গ্রামের বাড়ি ভালো মোবাইল কি আর সেখানে কিনতে পাওয়া যায়? তাই মাইশার বাবা বলেন যে শহরে ফিরে গিয়েই না হয় নতুন মোবাইল কিনতে। উপায় না পেয়ে বাবার কথাই মেনে নেন। কিন্তু মনকে কি মানানো যায়? এই মন তো সেই কবে যে আহিদের কাছে হারিয়ে ফেলেছিল। লোকটাকে যে কখন নিজের মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে নিজেই বুঝতে পারেনি মাইশা। যখন গ্রামে গেল আহিদের অনুপস্থিতি ওকে হাড়ে হাড়ে উপলব্ধি করিয়ে দেয় যে ও ঠিক কতটা ভালোবেসে ফেলেছে আহিদকে। যে কয়টা দিন গ্রামে ছিল প্রতিটা দিন ছটফট করে কেটেছে মাইশার। ছুটে চলে আসতে মন চাইল শহরে শুধু আহিদকে দেখার জন্য, কিন্তু চাইলেও আসতে পারছিল না ওর মা সুস্থ না হওয়া পর্যন্ত। এই তো কাল সন্ধ্যায় ফিরেছে ও গ্রাম থেকে, আর আজই ভার্সিটিতে চলে এসেছে। কিন্তু ভার্সিটিতে এসে দেখে তেমন কেউ আসেনি। মাইশা আহিদকে দেখার জন্য এতটাই বিভোর ছিল যে অনেক জলদি চলে এসেছে ভার্সিটিতে। তাই উপায় না পেয়ে ভাবলো লাইব্রেরিতে এসে বসে কিছু নোটস বানানো যাক। সময় হলে না হয় আহিদের সাথে গিয়ে দেখা করবে। কিন্তু হঠাৎ এভাবে আহিদকে লাইব্রেরিতে দেখবে ভাবেনি মাইশা। চোখের জল ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মাইশার। এক পা করে মাইশা এগিয়ে যায় আহিদের কাছে। একেবারে আহিদের সম্মুখে এসে দাঁড়ায়। মিষ্টি কণ্ঠে বলে, কেমন আছেন আহিদ? আহিদ তখনও এক দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে আছে। মাইশার কথায় নড়ে চড়ে উঠে আহিদ। সাথে সাথে এতদিনের মাইশার এইভাবে যোগাযোগ বন্ধ করে নেওয়ার ব্যাপারটা মাথা চাড়া দিয়ে উঠল। রাগে আহিদের চোয়াল শক্ত হয়ে গেল। হাত বাড়িয়ে শক্ত করে আঁকড়ে ধরে মাইশার দু বাহু। আকস্মিক আহিদের এমন কাণ্ডে অবাক হয় মাইশা। সাথে বাহুতে ব্যথা অনুভব করায় হালকা আওয়াজে ব্যথাতুর শব্দ করে উঠে। আহিদের সেদিকে ধ্যান নেই। ওর রাগে অগ্নি ছোড়া হয়ে বলে, আজ এতদিন পর এসে জানতে চাইছো কেমন আছি আমি? দেখো আমাকে ভালোভাবে দেখো, দেখে বলো আমি কেমন আছি। কথাগুলো শেষ করে ঝটকা মেরে আহিদ মাইশার বাহু ছেড়ে দেয়। রাগী গলায় বলে, আমাকে মানুষ বলে মনে হয় না তোমার? আরে তুমি কি এতটাই অবুঝ? একটা ছেলে কেন তোমার কাছে বারবার আসে, তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়? ভার্সিটিতে এত এত মেয়ে থাকতে শুধু তোমার কাছেই যেন ছুটে আসে। কেন তোমাকে দিনে 2-3 বার তোমার ভালো মন্দ জিজ্ঞেস করে? তুমি কি কিছুই বোঝো না? তুমি হুট করে গায়েব হয়ে গেলে। মাইশা ভয়ে কাঁপছে। আহিদকে এতটা রেগে যেতে কোনোদিনও দেখেনি ও। লোকটাকে সবসময় শান্ত এবং হাসি খুশি মেজাজি সর্বদাই দেখেছে। মানুষটা অনেক কষ্ট পেয়েছে, তাই তো এতটা রেগে গিয়েছে। মাইশা শুকনো ঢোক গিলল, কাপা গলায় বলে, আমি গ্রামে আমাদের বাড়ি গিয়েছিলাম।
আহিদ চিৎকার করে ওঠে। হ্যাঁ, মানলাম তুমি গ্রামে বাড়ি গিয়েছিলে, কিন্তু সে তো একটাবার আমাকে বলতে পারতে। নাকি আমাকে তেমন কোনো কিছু মনেই করো না তুমি? হ্যাঁ, মনে করেই তো না, করলে তো একটাবার আমাকে কল করে জানাতে পারতে। আমি শেষরা, তুমি আমাকে নিয়ে কিছুই ভাবোই না, সেখানে আমি অযথাই তোমার পিছনে ঘুরেছি এতদিন। আহিদের তীক্ষ্ণ বাক্যগুলো সহ্য হলো না মাইশার, আর ও ডুকরে কেঁদে ওঠে। আহিদ ওকে কাঁদতে দেখে মলিন হেসে বলে, ভয় পেয়েছো মাইশা? ভয় পেও না আমাকে। আমার কারণে তুমি ভয় পাচ্ছ এটা আমি মানতে পারছি না। আমি চলে যাচ্ছি, তুমি শান্তিতে পড়ো মাইশা। আমি আর কোনোদিন তোমাকে জ্বালাতন করবো না। ভালো থেকো তুমি। এই বলে আহিদ পা বাড়ালো চলে যাবার জন্য। মাইশা যেন সহ্য করতে পারল না আহিদের এই তিক্ত বাক্যগুলো। আহিদ ওকে ভুল বুঝে চলে যাবে এটা মানতে পারল না কিছুতেই। ভেজা কণ্ঠে ডেকে উঠল মাইশা। আহিদ। আহিদ এক পলকের জন্য থমকে গেল মাইশার ওই ভেজা কণ্ঠের আকুলতা ভরপুর ডাক শুনে। পরক্ষণে আবারও পা বাড়ালো। তাকে থামলে চলবে না, আর পেছনে ঘুরবে না ও। মাইশা তো ওকে ভালোবাসে না, তাহলে ও কেন মাইশার ডাকে থামবে? ওর ডাকে সাড়া দিতে গেলে ও নিজে ভালোবাসার দহনে জ্বলে পুড়ে যাবে। মাইশা কি করবে ভেবে পাচ্ছে না। আহিদ চলে যাচ্ছে। মাইশা আর নিজেকে আটকালো না, মন যা চাইলো তাই করলো। ছুটে চলে গেল আহিদের কাছে। আহিদকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলে, আমি ইচ্ছে করে যোগাযোগ বন্ধ করিনি আহিদ। আমি আপনাকে অনেক মিস করেছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। চাইলেও আপনাকে কল করতে পারিনি। আপনি আমাকে ভুল বুঝে এভাবে চলে যাবেন না, প্লিজ যাবেন না। আহিদ যেন স্তব্ধ হয়ে গেল মাইশার এহেন কাণ্ডে। ও কখনোই ভাবেইনি মাইশা ওকে এইভাবে জড়িয়ে ধরবে। মাইশার ওই নরম দেহের স্পর্শ পেয়ে যেন আহিদের সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। আহিদ কাঁপা কাঁপা হাতে ওর বুকের কাছের শার্ট খামচে ধরা মাইশার হাত জোড়ার ওপর হাত রাখলো, শক্ত করে আঁকড়ে ধরল। আহিদের এইটুকু স্পর্শে যেন আরো কান্না বেড়ে গেল মাইশার। একে একে ওর সাথে ঘটে যাওয়ার সব ঘটনায় খুলে বলল আহিদকে। সব শুনে অবাক হয়ে গেল আহিদ। মেয়েটার সাথে এতটাই ঘটে গেল, আর ও কিনা একবারও জানতে চাইল না মাইশার কাছে কিছু। উল্টো কিনা মেয়েটাকে কতগুলো কথা শোনালো। অপরাধ বোধে আহিদের মনটা একটুখানি হয়ে উঠল। মাইশার হাত দুটো ওর বুকের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে পেছনে ঘুরে গেল। আহিদকে ছেড়ে দিল মাইশা। মাথা নিচু করে কাঁদতে লাগলো। আহিদ হাত বাড়িয়ে মাইশার চিবুক স্পর্শ করলো, মুখটা উঁচু করলো ওর। আহিদ অপরাধী স্বরে বলে, আই এম সরি মাইশা, আমি না জেনে বুঝে তোমাকে এতগুলো কথা শুনিয়ে দিলাম, আমাকে মাফ করে দাও। আহিদ মাইশার চোখের পানি মুছে দিল। মাইশা ভেজা কণ্ঠে বলে, সরি বলছেন কেন? আপনার জায়গায় আপনি ঠিক আছেন। আমি জানি কাছের মানুষের সাথে যোগাযোগ না করতে পারলে কতটা খারাপ লাগে। আপনার সাথে যোগাযোগ না করতে পেরে আমিও কষ্ট পেয়েছি। মাইশার মুখে নিজেকে কাছের মানুষ বলে সম্বোধন করতে শুনে হৃদয়ের প্রশান্তির হাওয়া বয়ে গেল। পরক্ষণে দুষ্টু হেসে বলে, তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার কাছের মানুষ? আহিদের দুষ্টু স্বরের বলা কথাগুলো শুনে লজ্জা পেয়ে যায়। হুঁশ জ্ঞান হারিয়ে কি ফেলেছে নাকি খেয়ালই করেনি। এখন লজ্জায় তাকাতে পারছে না আহিদের দিকে। আহিদ ঘোর লাগা দৃষ্টিতে মাইশার লজ্জা মিশ্রিত মুখটা দেখছে। হঠাৎ আবেগিক স্বরে বলে ওঠে, আই লাভ ইউ মাইশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বউ হবে মাইশা। মাইশার বুকটা কেঁপে উঠল আহিদের মুখে ভালোবাসার কথা শুনে। নিজেকে আর দমিয়ে রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল আহিদের বুকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমিও আপনাকে ভালোবাসি আহিদ। আগে বুঝতে পারিনি, কিন্তু যখন গ্রামে গেলাম তখন হাড়ে হাড়ে টের পেয়েছি আপনি আমার কতটা জুড়ে আছেন। আমি আপনার বউ হব আহিদ, বউ হব। আহিদ দু হাতে বুকের মাঝে আগলে নিল মাইশাকে। এতদিন তো এটাই অপেক্ষা করছিল আহিদ। অবশেষে ওদের ভালোবাসাও পূর্ণতা পেল। মাইশা ওর মন ছুঁয়ে দেখেছে, বুঝতে পেরেছে আহিদ ওকে কতটা ভালোবাসে। আর কিছু চায় না আহিদ, শুধু আজীবন মাইশাকে এইভাবে নিজের
বক্ষস্থলে মাঝে আগলে রাখতে চায়। গরমে অতিষ্ঠ হয়ে আছে ধরুনি, তীব্র রোদের আলোতে যেন চারপাশ ঝলসে যাচ্ছে। এরকম এক পরিবেশে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে আরহা। চোখে মুখে তার বিরক্তির আভাস। আরহার তিক্ত কণ্ঠস্বর, উফ, এই গাড়িটা এখনই নষ্ট হতে হলো। এমনিতেই পাকনামি করে ড্রাইভার আনিনি, ভাইয়া কত করে বলল, আমি শুনলাম না। এখন যদি শুনে গাড়ি নষ্ট হয়ে আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, তাহলে আর নিস্তার নেই। আরহা রুমাল বের করে কপালে ঘামটুকু মুছে দিল। গাড়ি থেকে পানির বোতল বের করে এক ঢোক খেতে নাক মুখ কুঁচকে ফেললো। বলল, এটা কি পানি নাকি লাভা? এত গরম কেন? উফ, ভাল লাগে না কিছু। আরহা মোবাইল বের করলো, বিড়বিড় করলো, ড্রাইভার কাকাকে এখানে ঠিকানা দিয়ে আসতে বলে দিই, তিনি এসে না হয় গাড়িটা নিয়ে যাবেন। সে আসলে আমি না হয় রিক্সা বা সিএনজি নিয়ে চলে যাব। আরহা ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলে দিল, সাথে এটাও বলল এই খবর যেন ওর ভাইয়ের কাছে না যায়। ড্রাইভার জানালো তার ঘন্টা খানিক সময় লাগবে আসতে। আরহা বিরক্তি নিয়ে ফোন রাখলো। কি আর করবে, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এদিকে দূর থেকে আরহাকে এতক্ষণ যাবৎ দেখছিল সাফাত। সে অনিককে দেখতে গিয়েছিল ওর বাড়িতে। সেখান থেকে আসার পথে সে আরহাকে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতে দেখে সাথে সাথেই বাইক থামিয়ে ফেলে। ঠিক কী কারণে বাইকটা যে থামিয়েছে ও জানে না, কিন্তু আরহাকে দেখার সাথে সাথে হাতটা আপনা আপনি যেন ব্রেকে চলে গেছে। আজ ঠিক কতদিন পর মেয়েটাকে দেখলো। সেই যে মেঘালয়ে আসার পর মেয়েটার ভাই এসে ওকে নিয়ে গেল, এরপর আর দেখা হয়নি মেয়েটার সাথে। তবে সাফাতের প্রতিদিন আরহার কথা মনে পড়তো, ওকে নিয়ে আরহার করা পাগলামিগুলো মনে পড়তো। সাফাত এটা অনেক আগেই বুঝেছিল আরহা ওকে পছন্দ করে, তাই তো মেয়েটার থেকে দূরে দূরে থাকতো। ও চায় না ওর মতো কেউ কষ্ট পাক একতরফা ভালোবেসে। কিন্তু আজ কেন যেন নিজের মনটাকে থামাতে পারেনি। আরহাকে দেখার সাথে সাথে ওকে থেমে যেতে হয়েছিল। অনেকক্ষণ যাবতই আরহাকে দেখছিল। আরহাকে বিনা এইভাবে একা একা রাস্তার কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে কেন যেন ওর ভালো লাগলো না। তাই বাইকটা একটু সাইডে পার্ক করে এগিয়ে যায় আরহার কাছে। একেবারে সামনে গিয়ে দাঁড়ায় আরহার। এদিকে আরহা ক্রমাগত পায়চারি করছিল। পায়চারি করতে করতে পেছনে ফিরে আচমকা সাফাতকে দেখে ভরকে যায়। দু কদম পিছাতে গিয়ে পড়ে যেতে নেয় পিছনে। সাফাত নিজেও ঘাবড়ে যায়, দ্রুত হাত বাড়িয়ে আরহার কোমর জড়িয়ে ধরে। সাফাতের নিরেট হাতের স্পর্শ কোমরে পেতে আরহার সারা শরীরে ঝংকার দিয়ে কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয় খিচে। সাফাত তাকিয়ে রয় আরহার মুখশ্রীর দিকে। কোমর অবধি চুলগুলো পনিটেইল করে বাঁধা, মুখে হালকা মেকআপের ছোঁয়া, চোখগুলোতে আইলাইনারের রেখা টানা আর মাস্কারা দেওয়া আরো সুন্দর দেখাচ্ছে। গালগুলোতে হাইলাইটার দেওয়ায় রোদের আলোতে আরো জ্বলজ্বল করছে। ঠোঁটে লিপগ্লস দেওয়া, গায়ে জড়ানো কালো কামিজ মেয়েটাকে ভয়ানক সুন্দর দেখাচ্ছে। ঠোঁটের দিকে তাকাতেই সাফাত শুকনো ঢুক গেল। পরক্ষণে আরহা এত সেজেছে কোনো কারণে এটা ভাবতে বিরক্ত লাগলো। মেয়েটা এমন সেজে গুজে যাচ্ছে কোথায়? সাফাত দ্রুত আরহাকে সোজাসুজিভাবে দাঁড় করিয়ে দিল। সাফাত গলা খাকারি দিতে আরহা চোখ মেলে তাকায়। সাফাতের দিকে চোখ যেতেই আরহা নড়ে চড়ে ভালোভাবে দাঁড়ালো। সাফাত গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরহা চোখ পিট পিট করে বলে, কোথায় দেখলেন এত সেজেগুজে? এর থেকেও বেশি সাজে মেয়েরা। সাফাত চোখ ছোট ছোট করে তাকালো। মেয়েরা সাজলেই তোমাকেও সাজতে হবে? কেন, আমি কি মেয়ে না? আরহার প্রশ্নে থতমত খেয়ে যায় সাফাত। আমতা আমতা করে বলে, হ্যাঁ তুমি মেয়ে, কিন্তু এত সাজুগুজু করা ভালো না ত্বকের জন্য। আরহা চৌড়া হাসলো। এত পেঁচাপেচি না করে সোজাসাপটা ভাবে বলে দিলেই তো পারেন, আমাকে ন্যাচারাল ভাবে দেখতেই আপনার ভালো লাগে। সাফাত খুব খুব করে কেসে উঠলো। তা দেখে আরহা খিলখিলিয়ে হেসে ওঠে। সাফাত আর চোখে সেই হাসিটা দেখে নেয়। কি হচ্ছে ওর সাথে, কেন হচ্ছে কোনো কিছুই বুঝতে পারছে না সাফাত। সাফাত মাথা চাড়া দিয়ে চিন্তাটুকু বাদ দিল। আরহাকে উদ্দেশ্য করে বলে, কোথাও যাচ্ছিলে? আরহা মাথা দুলালো। হ্যাঁ, নিজের সাথে একা একটু টাইম স্পেন্ড করতে যাচ্ছিলাম।
একা কিভাবে টাইম স্পেন্ড করবে? তো কি করব বলুন? আপনার মতো তো আমার কোনো ফ্রেন্ড নেই যে বসে বসে আমার বকবকানি শুনবে। ভাইয়া তো হসপিটালে ব্যস্ত সময় পার করে, ডক্টর মানুষ বোঝেনি তো, তবুও আমাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। আর বাবা, তার কথা বাদই দিন। সাফাতের খারাপ লাগলো অনেক আরহার জন্য। মেয়েটা আসলে বড্ড একা। সাফাত প্রশ্ন করলো, তোমার ওই ফ্রেন্ডগুলোর কি খবর? আরহা হেসে দিল ফিক করে। ভাইয়া এমন টাইট দিয়েছে না এক একটাকে, সবগুলো স্বার্থপর। দেশে আসার পর আমার সাথে আবারও প্যাচ আপ করতে এসেছিল, আমিই পাত্তা দিইনি। এই একটা ভালো করেছো। আরহা মুচকি হাসলো। সাফাতও বিনিময়ে হাসি দিল। এরপর কি বলবে ভেবে পেল না সাফাত। পরক্ষণে কিছু একটা ভাবলো। অনেকটা সময় নিয়ে আস্তে করে বলে, তুমি চাইলে আমার সাথে 1 কাপ কফি খেতে পারো, যাবে? আরহা হাঁ করে তাকালো সাফাতের দিকে। এই লোক শীতে শীতে ওকে কফি খাওয়ার অফার দিচ্ছে। বিষয়টা হজম করতে বেশ সময় লাগলো। নিজেকে সামনে নিয়ে আরহা ঠোঁটে প্রসারিত করে হাসলো। হ্যাঁ, অবশ্যই যাব, যদি আপনার না সমস্যা হয়। আমার সমস্যা হবে না, তাই তো তোমাকে বললাম। তাহলে চলুন যাওয়া যাক। যাবার জন্য পা বাড়াবে, তারপর গাড়ির দিকে নজর যায় আরহার। ঠোঁট উল্টে বলে, কিন্তু এই গাড়িকে কি করব? সাফাত বলে, তুমি গাড়িটা লক করে রেখে দাও, আমরা বেশি দূরে যাব না। এই তো কাছেই একটা ক্যাফে আছে, সেখানেই যাচ্ছি। তোমার ড্রাইভারকে টেস্ট করে দাও, এখানে এসে পৌঁছালে তোমাকে একটা কল করতে, তাহলেই তো হবে। আরহার বেশ লাগলো সাফাতের বুদ্ধিটা। চমৎকার হাসি দিয়ে বলে, আপনি তো বেশ ভালো বুদ্ধি দিলেন, ইন্টেলিজেন্ট ম্যান। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আরহা সাফার কথা মতো গাড়ি লক করে দিল। তারপর সাফাত আর আরহা কাছেই একটা ক্যাফে আছে, সেখানে গিয়ে বসলো। সাফাত ওয়েটারকে ডেকে নিজের জন্য একটা হট কফি অর্ডার করলো। তারপর আরহা নাকি কোল্ড কফি পছন্দ করে। অর্ডার করা শেষ হতেই সাফাত এবার আরহার দিকে তাকালো। মেয়েটা ওর দিকে তাকিয়েছিল। সাফাত তাকাতেই দৃষ্টি সরিয়ে দিয়েছে। সাফাত গলা খাকারি দিয়ে বলে, তো তোমার সম্পর্কে বিস্তারিতভাবে বলো, এতদিন তো টুকরো টুকরো ভাবে বলেছো, তাই ভালোভাবে বুঝতে পারিনি। আরহা ভ্রু নাচালো। কি জনাব, আজ হঠাৎ আমার প্রতি আপনি এত আগ্রহ দেখাচ্ছেন কেন? সাফাত হালকা কেশে এদিক সেদিক তাকালো। মিনমিন করে বলে, এখানে আগ্রহের কি পেলে? আমরা তো ধরতে গেলে পরিচিত, আর পরিচিত মানুষদের সম্পর্কে বিস্তারিত জানা ভালো। এই যে আমিও আমার সম্পর্কে তোমায় বলতাম, অবশ্য তুমি বলতে না চাইলে সমস্যা নেই। আরহা মাথা দোলালো। লম্বা শ্বাস ফেলে বলতে লাগলো, আমি বাবা মায়ের তৃতীয় সন্তান। আমার বাবার নাম ফাহিম হোসেন, মায়ের নাম রুহানি রহমান। আমার একজন বড় ভাই আছে যার নাম আয়াজ হোসেন। তাকে তো চিনেনি। যেহেতু আমার সম্পর্কে জানতে চাইছেন, তাই আপনাকে আজ সব জানাবো, যা আমি আজও কাউকে বলিনি, নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছি। আরহা মলিন হাসলো। ওর মন আজ চাইছে এতদিনের ওর বুকের মাঝে চাপা দেওয়া ওর কষ্টগুলো সাফাতের কাছে শেয়ার করার, তাহলে যেন ও নিস্তার পাবে। একা একা এই কষ্টগুলো বয়ে বেড়াতে বেড়াতে যে ও ক্লান্ত হয়ে পড়েছে। এমন একটা মানুষ কোনোদিনও পায়নি যে দুদণ্ড ওর পাশে বসে ওর মনের কথাগুলো বলবে। আর যেহেতু সাফাত ওর সম্পর্কে জানতে চাইছে, আবার ও তো সাফাতকে ভালোবাসে, তাই ওর কাছে মনের কথাগুলো সব উজাড় করে দিবে। আরহা বলতে শুরু করে, আমার যখন 7 বছর বয়স, ভাইয়ার তখন 17 বছর বয়স। আমরা 2 ভাই বোন পড়ছিলাম। মা আমাকে পড়াচ্ছিলেন। হঠাৎ বাবা ডিপার্টমেন্ট থেকে ফিরলেন। ও বলতে ভুলে গিয়েছি, আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন তখন, এখন অবশ্য পুলিশ কমিশনার। তো বাবা আসলো আর এসেই মাকে টেনে রুমে নিয়ে গেলেন। এর কিছুক্ষণ পরেই মায়ের বিভৎস চিৎকারে যেন আমাদের পুরো বাড়ি শুদ্ধ কেঁপে উঠেছিল। বাবা মাকে অনেক মেরেছিলেন। মেরে ধরে সে আবার চলে গিয়েছিল। আমি ভয়ে ভাইয়াকে চাপটে ধরেছিলাম, আর ভাইয়া অনবরত দরজা ধাক্কে মা আর বাবাকে ডাকছিল, কিন্তু তাদের কোনো জবাব পাচ্ছিলাম না। শুধু বাবার বিশ্রী ভাষার গালিগালাজ আর মায়ের কান্না শুনছিলাম। বাবা মাকে মেরে চলে যাওয়ার পর আমরা 2 ভাই বোন ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মাকে নিস্তেজভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখেছিলাম। আমরা 2 ভাই বোন অনেক কেঁদেছিলাম সেদিন। ভাইয়া
ভাইয়া আর আমি মাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে আসতে বলি। ডাক্তার মাকে দেখে চলে যান। মায়ের সারা শরীরটা না কালশিটে দাগ পড়ে গিয়েছিল। এরপর থেকে প্রতিনিয়ত বাবাকে দেখতাম মাকে এইভাবে অত্যাচার করতে। একদিন আমি সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে বাবার হাত ধরে আটকে দিয়েছিলাম। বারবার বলতাম, বাবা মাকে মেরো না। বাবা রেগে আমাকে ধাক্কা দিলেন। ভাইয়া আমাকে ধরতে গিয়ে নিচে দেওয়ালে আঘাত পায়, তার মাথা ফেটে যায়। ভাইয়া আবার বাবার অনেক প্রিয় ছিল, ঠিক তার উল্টো ছিলাম আমি। আমাকে দেখতেই পারতেন না। ভাইয়া ব্যথা পাওয়ায় সে রেগে আমাকে অনেক মারল। আমার কারণে নাকি ভাইয়া ব্যথা পেয়েছে। সেই মারার কারণে আমি 15 দিন পর্যন্ত জ্বরে ভুগেছিলাম। ভাইয়াও অসুস্থ, মা নিজে অসুস্থ হয়ে আমাদের 2 সন্তানের যত্ন নিলেন। এভাবেই চলছিল দিনকাল। বাবার অত্যাচারে দিন দিন আমাদের দিনগুলো দুর্বিষহ হয়ে উঠছিল। যখন আমার 9 বছর, হঠাৎ একদিন বাবা এক মহিলাকে নিয়ে বাড়িতে হাজির হয়ে যায়। আমাদের বলে এটা নাকি আমাদের নতুন মা। আমি মানিনি। মহিলার গায়ে ফুলদানি ছুঁড়ে মেরেছিলাম। কিভাবে মানবো বলুন? আমার তো মা আছে। ওই মহিলা আমার মা হবে কেন? সেই ফুলদানি মারার কারণে আমাকে আবার মারল বাবা। 2 দিন যাবৎ ঘরে আটকে রাখলো। ভাইয়া প্রতিবাদ করায় তাকেও আটকে রেখে দেয়। আর মা কেমন যেন পাথর হয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে মা আর কোনো দিন কথা বলেনি আমাদের কারোর সাথে। কেমন যেন একটা জড় বস্তুর মতো ব্যবহার করতে শুরু করে দিয়েছিল। আমি ছোট ছিলাম, তাও চেষ্টা করতাম মায়ের যত্ন নিতে। নিজে নিজে রান্না করতে গিয়ে একদিন হাত পুড়ে যায়। তা দেখে মা একটু স্বাভাবিক হয়। কিন্তু একদিন মা আমায় ভাত খাইয়ে দিচ্ছিল, হঠাৎ বাবা ওই মহিলার সাথে এসে মাকে জোর করে নিজের সাথে নিয়ে যায়। তারপর রুমে গিয়ে দরজা আটকে দেয়। ভাইয়া তখন ভার্সিটিতে ছিল। ঘণ্টাখানিক পর বাবা আর ওই মহিলা বের হয়ে যায়। আমি দৌড়ে গিয়ে যেই অবস্থায় দেখলাম তার আপনাকে বলে বোঝাতে হবে না আশা করি। আমি যেতেই মা আমাকে ছড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। আমিও কান্না করছিলাম। ভাইয়া আসার সময় হয়ে যাওয়ায় মা ঠিকঠাক হয়ে নেয়। আমাকেও বলে যাতে ভাইয়াকে এসব না বলতে। আমিও মায়ের কথা মেনে নিই। কিন্তু পরদিন সকাল যে আমাদের জন্য এত বিভৎস হবে ভাবিনি। ঘুম থেকে মাকে কোথাও পাচ্ছিলাম না। খুঁজতে খুঁজতে গার্ডেনে যাই আমি আর ভাইয়া। গিয়ে দেখলাম বাগানে লাগানো আম গাছটার সাথে আমার মায়ের লাশ ঝুলে আছে। এইটুকু বলে আরহা আর নিজেকে শান্ত রাখতে পারল না। 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। আর জীবনের এই ভয়ঙ্কর অতীতটুকু তাকে আজও শান্তিতে নিঃশ্বাস নিতে দেয় না। প্রতি মুহূর্তে ওর মন চায় মরে যেতে। এই নিষ্ঠুর দুনিয়ায় আর বাঁচতে ইচ্ছে করে না। আরহা নিজেকে থামানোর অনেক চেষ্টা চালালো। ফোপাতে ফোপাতে বলতে শুরু করলো, আমার মা আমার বাবার করা অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। সেদিন যেন আমরা 2 ভাই বোন দিশেহারা হয়ে গিয়েছিলাম, পাগলের মতো হয়ে গিয়েছিলাম। কিন্তু কি করার বলেন? একবার যে চলে যায় তাকে কি আর কোনো দিন ফিরে পাওয়া যায়? যায় না। আর আমার চেয়েও কিছু করতে পারলাম না। বাবা যেহেতু পুলিশ ছিলেন, তাই আমার মায়ের এই ঘটনাটা ধামাচাপা দিয়ে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলো না আমার মায়ের মৃত্যু নিয়ে। আমাদেরও ভয় দেখিয়ে রাখলো। আমরা তো ছোট ছিলাম বলেন, তাই ভয়ে কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু ভাইয়া প্রতিবাদ করতে চেয়েছিল। বাবা আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকেও চুপ করিয়ে রাখে। আমার মায়ের মৃত্যুটা সবাইকে স্বাভাবিক মৃত্যুর মতো দেখানো হলো। কিন্তু আমরা তো জানি বলেন, আমার মাকে হত্যা করা হয়েছে। আমার মাকে জীবিত লাশ বানিয়ে দিয়েছিল সে শুধু নিঃশ্বাস নিচ্ছিল। তাদের অত্যাচারে সেটাও ত্যাগ করে আমার মা। মায়ের মৃত্যুর পর বাবা ওই মহিলাকে বাড়িতে নিয়ে আসে। শুরু হয় আর এক অত্যাচার। একদিন আমার নানা ভাই আমাদের ব্যাপারে জানতে পারেন সব। ও আমার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। তারা পালিয়ে বিয়ে করেছিল, তাই তিনি মেনে নেননি তাদের। তো হঠাৎ নানা ভাই খবর পান তার আদরের মেয়ে আর নেই। তাই সব রাগ অভিমান ছেড়ে দৌড়ে চলে এসেছিলেন। কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গিয়েছিল। মা তো আমার কবরে ঘুমিয়েছিল শান্তিতে বলেন। নানা ভাইকে আমরা চিনতাম। মায়ের কাছে একটা অ্যালবাম ছিল, সেখানে আমার নানু বাড়ির সবার ছবি আছে। তো নানা ভাইকে এক দেখাতেই চিনে ফেলেছিলাম। নানা ভাইকে আমি আর ভাইয়া সব বলে দিয়েছিলাম। নানা ভাই আমাদের সাথে নিয়ে যান, কিন্তু আমাকে নিয়ে যেতে দিলেও ভাইয়াকে তিনি নিয়ে যেতে দিবেন না। পরে ভাইয়া নিজেই রাগারাগি করে। সে নানা ভাইয়ের সাথে যেতে চায়, তাই আর আটকাতে পারেননি। আর এই বিষয়ে কেস করলেও তিনি হেরে যেতেন, কারণ আমরা তো নানা ভাইয়ের সাথেই যেতাম।
নানা ভাইদের বাড়ি মাদারীপুর ছিল, সেখানে আমরা চলে গেলাম। কিছুদিন পর নানা ভাই ভাইয়াকে হোস্টেলে দিয়ে আসেন। যেহেতু ভাইয়া ঢাকা মেডিকেলে পড়ে, তার পড়ালেখায় সমস্যা হচ্ছিল, আর আমি একা নানু বাড়িতে রয়ে গেলাম। এরপর নানা ভাই বাবার নামে মামলা করলো। অনেক দিন চলল মামলা। বাবা যেহেতু পুলিশ অফিসার ছিলেন ভালো পজিশনে, তাই আর কিছুই করতে পারলাম না আমরা। নানা ভাইও হার ছেড়ে দেন, ওপরওয়ালার হাতে সব ছেড়ে দেন। আল্লাহ ছাড় যেন কিন্তু ছেড়ে দেন না, সেই আশায় রইলাম। দেখতে দেখতে আমি বড় হয়ে যাই, কিন্তু এত সহজ ছিল না। আমার মামিরা আমায় সহ্য করতে পারতো না, প্রতিনিয়ত আমাকে অত্যাচার করত। আমি তাও কিচ্ছু বলতাম না কাউকে। কাকে বলবো বলেন? নানা ভাই যে তখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, আর ভাইয়া তখন পড়ালেখা করত। তাকে এসব বলে তাকে চিন্তায় ফেলতে চাইতাম না। এরপর ভাইয়া ডক্টর হয়ে যায়। সেদিন আমার থেকে খুশি যেন কেউ ছিল না। কি যে খুশি ছিলাম, ভাইয়া আমার জন্যে অনেক গিফট এনেছিল। এভাবেই চলছিল। ভাইয়া হসপিটাল জয়েন করে, কিন্তু হঠাৎ নানা ভাই মারা যান। আমি যেন এটা মানতেই পারলাম না। মানুষটা যে আমার বড্ড আপন ছিল। আমি ডিপ্রেশনে চলে যাই। এর মধ্যে মামিদের অত্যাচার তো আছেই। একদিন ভাইয়া সব জেনে যায়। ভাইয়া যেহেতু এখন নিজে ইনকাম করতে পারে, তাই ঢাকায় একটা ফ্ল্যাট কিনে নেয়, আর আমাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর 1 বছর লেগেছিল আমার ঠিক হতে। এতে আমি লেখাপড়াতেও পিছিয়ে পড়ি। ভাইয়া আমার অনেক যত্ন নিয়েছে। ভাইয়ার কারণে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। এরপর ভাইয়া আমাকে আবার কলেজে ভর্তি করে দেয়। এর মধ্যে আমার বাবা ফের আসেন আমাদের কাছে। তার ওই বউয়ের ভাইয়ের মেয়েকে ভাইয়ার গলায় ঝুলিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগে যায়। কিন্তু ভাইয়া আমার ভাবি মানে ইসরাত ভাবিকে ভালোবাসত। বাবার চোরাচুরিতে ভাইয়া তৎক্ষণাৎ ভাবিকে বিয়ে করে নেয় ঘরোয়াভাবে। ভাবির ফ্যামিলি আগে থেকে সব জানতো, তাই সমস্যা হয়নি। এতে বাবা অনেক রেগে যায়, কিন্তু ভাইয়াকে কিছুই বলতে পারেননি। তবে তিনি থেমে থাকেননি। এখন তিনি পড়েছেন আমার পিছনে। তার বউয়ের ভাইয়ের ছেলেও আছে। এখন সেই ছেলেকে আমায় বিয়ে করতে বলছে। মানে তারা অনেক বড় লোক তো, তাই। শুধুমাত্র আপনাকে আমার সম্পর্কে বলার জন্য এই জঘন্য লোকটাকে বাবা বলে সম্বোধন করলাম, যাতে আপনার বুঝতে সমস্যা না হয়। না হলে তাকে বাবা বলে আমি কোনো দিন মানি না। সে বাবা নামের কলঙ্ক। সে তার মতো লোক কখনো মানুষের কাতারে পড়ে না। সে আমার মায়ের খুনি। তাকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি। শেষের কথাগুলো বলতে বলতে আরহার চেহারায় হিংস্রতা ফুটে ওঠে। আরহার চোখ থেকে অনবরত অশ্রু ঝরে যাচ্ছে। সে সহজে কারোর সামনে কাঁদে না। নিজের এই দুর্বল সত্তাকে কঠিনভাবে আবৃত করে রাখে মনের সুপ্ত কোণে, যাতে কেউ তার এই দুর্বলতা উপলব্ধি করতে না পারে। ও সদা প্রাণোজ্জ্বল থাকে, কিন্তু আজ ওর সেই শক্ত খোলসটা যেন সাফাতের সামনে ভেঙে গুড়িয়ে গিয়েছে। কিছুতেই ওর কান্না থামাতে পারেনি ও। সাফাতকে ভালোবাসে, তাই বলেই কি এমনটা হয়েছে? ভালোবাসার মানুষটার সামনে কি নিজের আসল সত্তাকে আপনি বেরিয়ে আসে হবে হয়তো। না হলে আরহা কেন সাফাতের সামনে কাঁদছে? এদিকে সাফাত আরহার জীবনের তিক্ত অতীতগুলো জেনে ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। বুকের বাঁ পাশটায় কেমন একটা অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। আরহার কান্নাটা যেন সহ্য হচ্ছে না ওর। মেয়েটা কান্না করলে এইটুকু মানায় না, এইটুকু না। আরহাকে সদা হাসি খুশি মানায়। ও সদা হাসুক, এইভাবে যেন কোনোদিনও না কাঁদুক। সাফাতের কি হলো কে জানে। হাত বাড়িয়ে আরহার কান্না ভেজা গালগুলো মুছে দিল। এটা করে নিজেই নিজের কাজে থতমত খেয়ে গেল সাফাত। এটা কি করলো ও? কেনই বা করলো? এদিকে সাফাতের এমন করায় আরহার কান্না আপনি থেমে গেল। অবাক হয়ে ড্যাব ড্যাব করে সাফাতের দিকে তাকিয়ে রইল ও। আরহার এমন দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে গেল সাফাত। হালকা নড়ে চড়ে গলা খাকারি দিল। এতে যেন হুঁশ ফিরল আরহার। সাফাত পকেট থেকে রুমাল বের করে আরহার দিকে বাড়িয়ে দিল, বলল, কান্নাগুলো মুছে নাও। এভাবে আর কোনোদিন কাঁদবে না। তোমাকে কান্না করা মানায় না। তুমি সর্বদা হাসি খুশি থাকবে। তোমার হাসি খুশি মুখটাই দেখতে ভালো লাগে। সাফাতের মুখ নিঃসৃত প্রতিটি বাক্য যেন প্রশান্তির বর্ষণ হয়ে আরহার উত্তপ্ত হৃদয়টা ভিজিয়ে দিল। অপলক নয়নে তাকিয়ে থাকলো এই গম্ভীর হয়ে থাকা মানুষটার দিকে।
যাকে সে খুব ভালোবাসে। একান্তভাবে বুকের গভীরে যেই ভালোবাসা অতি সযত্নে লুকিয়ে রেখেছে। আরা ভেজা চোখে হাসলো। হাসি খুশি? সে তো আমি আমার দুঃখগুলো লুকানোর জন্য হাসি খুশি মুখ করে থাকতাম। আমি যে আমার দুর্বলতা কাউকে দেখাতে চাই না, শুধু আমার খুব কাছের মানুষ ছাড়া। সাফাত মৃদু স্বরে বলে। তবে আমায় যে বললে, তবে কি আমি তোমার কাছের মানুষ? আরা থতমত খেয়ে গেল। সাফাত যে এমন একটা প্রশ্ন এভাবে করবে ভাবতেও পারেনি। আরহার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে। হ্যাঁ, এই মানুষটাকে তো ও একান্ত ব্যক্তিগত মানুষ ভাবে, যাকে সে নিজের মনের কথা অকপটে বলে দিতে পারবে, যাকে সে অনেক ভরসা করে। মেঘালয় থাকতে ওর জ্বর এসেছিল। মানুষটা ওর জন্য যা যা করেছে সব শুনেছিল মারিয়া আর সিয়ার থেকে। সেই থেকে যেন ওর ভালো লাগাটা আরো বেড়ে গিয়েছিল। এখানে আসার পর মানুষটার অনুপস্থিতি যে ওকে কতটা পোড়া দিচ্ছিল তা কাউকে বোঝাতে পারবে না। প্রতি মুহূর্তে সাফাতকে দেখার জন্য ছটফট করত ওর মন। আস্তে আস্তে বুঝতে পারে এই মানুষটাকে ও ভালোবেসে ফেলেছে, অনেক 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 ভালোবেসে ফেলেছে। আর হালকা হেসে জবাব দেয়, হয়তোবা। সাফাতের বুকটা ধক করে ওঠে। মেয়েটা কি ওকে ভালো টালো বাসে নাকি? আবার এমন হলে তো অনেক খারাপ হবে ব্যাপারটা। মেয়েটা কষ্ট পাবে ওকে ভালোবেসে, কারণ ওর মনে যে আগে থেকে একজন আছে যাকে একান্তভাবে একতরফাভাবে ভালোবাসে ও। এই একতরফা ভালোবাসাই যেই যন্ত্রণা, সেই যন্ত্রণা অন্য কাউকে অনুভব করুক তা সাফাত চায় না। অন্তত ওকে ভালোবেসে যে কেউ কষ্ট না পাক। সাফাত শুকনো ঢোক গিলে নিল, ধীর স্বরে বলে, এমনটা হবে না কোনোদিন, আর তুমিও এসব চিন্তা করো না। সাফাতের থেকে এমন একটা উত্তর আশা করেনি আরহা। ওর মুখটা অন্ধকারে ছেয়ে গেল। এটা কেন বললো লোকটা? কেন হবে না? কি এমন কমতি আছে আরহার মাঝে? আরহার রাগ লাগলো, কণ্ঠে হালকা তেজ ঢেলে বলে, কেন কেন হবে না? আর কাউকে ভালোবাসা কি খারাপ? সাফাত শান্ত চোখে আরহার দিকে তাকালো। আরহার চোখ জোড়ায় সাফাত স্পষ্ট বুঝতে পেল আরহার মনে ওকে নিয়ে অনুভূতি আছে। সাফাতের হৃদয় কেঁপে উঠল। মেয়েটা সারাটা জীবন কষ্ট পেয়ে এসেছে, এখন আবার ওকে ভালোবেসে কষ্ট পাবে? কারো কষ্টের কারণ তো সাফাত হতে চায়নি। সাফাত গম্ভীর কণ্ঠে বলে, কাউকে ভালোবাসা অপরাধ না, কিন্তু আমাকে ভালোবাসা অপরাধ হবে। আমাকে ভালোবাসলে যে কোনোদিন কেউ পূর্ণতা পাবে না, বরং তার পূর্ণতার খাতায় অপূর্ণতার গল্পটাই ঠাঁই পাবে। শূন্য হাতে ফিরতে হবে তাকে। আরহা অবাক নয়নে তাকালো সাফাতের দিকে। তবে কি লোকটা বুঝতে পারলো আরহা লোকটাকে কতটা ভালোবাসে? লোকটা কি তার অনুভূতি বুঝতে পেরেছে? আরহা মলিন স্বরে বলে, ভালোবাসালে পূর্ণতা অপূর্ণতা পাবো কিনা এটা ভেবে তো ভালোবাসা হয় না। ভালোবাসা হয়ে যায় মনের অজান্তেই। মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা গেলেও মনকে কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণ করা যায় না, মানুষ চাইলেও পারে না। সাফাত চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল, আবার লম্বা নিঃশ্বাস নিয়ে আরহার দিকে তাকালো। আমায় নিয়ে আশা করো না আরা, এই জীবনে আমায় নিয়ে আশা করলে যে কষ্ট ছাড়া কিছুই পাবে না। আরা বুকে ঝড় উঠে গিয়েছে। সাফাতের প্রতিটা কথাই যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ওর অন্তরটা। আরহার কাতর স্বরে বলে, কেন আপনাকে ভালোবাসা যাবে না সাফাত? আমার ভালোবাসার গভীরতাটা অনুভব করে দেখুন একবার আমার বাড়িয়ে দেওয়া হাতটা আঁকড়ে ধরে দেখুন। আপনার দেওয়া কষ্টকেও যে আমি সুখ ভেবে সযত্নে গ্রহণ করে নিব। সাফাত মলিন স্বরে বলে, এক মনে কি দুজনকে ঠাঁই দেওয়া যায় আরা? তুমি ভেবে দেখো একবার, মানুষ তো একটা, তবে তার হৃদয়টাও যে একটা। আরা থম মেরে গেল সাফাতের কথাই। সাফাতের কথাগুলো কানে বাজতে লাগলো তীক্ষ্ণভাবে। তার মানে সাফাতের মনে আগে থেকে একজন আছে। লোকটা অন্য কাউকে ভালোবাসে, তার হৃদয়ে অন্য একজন বসবাস করে। তাকে সাফাত ভালোবাসবে না, কোনোদিনও বাসবে না? এ কোন ভাগ্য নিয়ে জন্মালো ও? কেন ওর সাথে এমন হয়? যাদেরকে ও ভালোবাসে তারাই কেন ওর থেকে দূরে চলে যায়? মা বাবাকে ভালোবাসতো আরহা, প্রচন্ড ভালোবাসার বাবাকে হঠাৎ পরিবর্তন হতে মেনে নিতে পারেনি। এই এক আঘাত পেল। সেই বাবা নামক নরপিশাচের কারণে ওর মা এই দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেল।
ওদের দু ভাই বোনকে একা রেখে। দুনিয়াতে এখন ভাই ভাবি ছাড়া আর কেউ নেই। এরপর হুট করে সাফাতকে দেখা। প্রথম দেখাতেই ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নেয়। আর আজ কি হলো? ভালোবাসা প্রকাশ না হওয়ার আগেই প্রত্যাখ্যান হয়ে গেল। ওর জীবনে ও পূর্ণতা বলতে কিছুই মিলবে না। এই জীবন কি শুধু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে? ও পূর্ণতা কি কোনোদিনও মিলবে না? আরহা অনুভব করলো ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের মাঝে তীব্র দহন হচ্ছে। এই দহন যে সহ্য করা যাবে না। আরহা জোরে জোরে শ্বাস নিল। সাফাত আরহার কষ্ট জর্জরিত মুখটা দেখছে। ওর নিজেরও যে কষ্ট লাগছে আরহার জন্য, কিন্তু ওর নিজেও যে কিছু করার নেই। ও তো অথৈকে ভালোবাসে, সেখানে আরহাকে কিভাবে মেনে নিবে? এটা পারবে না সাফাত, কিছুতেই পারবে না। আরহা অস্থির হলো, এলোমেলো হলো ওর দৃষ্টি। কি থেকে কি করবে কোনো কিছু ভাবতে পারছে না। ঠিক তখনই ওর ফোনে কল আসলো। আরহা সেদিকে স্থির নয়নে চায়। তার ড্রাইভার ফোন দিচ্ছে। আরহা কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করবে। ড্রাইভার জানে তার দেওয়া ঠিকানায় ড্রাইভার এসে পড়েছে। আরহা থতমত কণ্ঠে বলে, আসছি। এরপর ফোন রেখে সাফাতের দিকে তাকায়। সাফাত ওর দিকে তাকিয়েছিল। আরহা তাকাতেই দৃষ্টি সরিয়ে নিল। কেন যেন মেয়েটার ওই উদাস চাউনি সহ্য করতে পারছে না সাফাত। আরহা অদ্ভুত ভাবে হাসলো। সাফাতের উদ্দেশ্যে অনুভূতিহীন কণ্ঠে বলে উঠল, একটা কথা কি জানেন, ভালোবাসাই হোক বা অন্য যে কোনো কিছু জোর করে আদায় করার চেয়ে বরং না পাওয়াই ভালো। উঠে দাঁড়ালো আরহা। বেদনা মিশ্রিত হাসি সাফাতকে উপহার স্বরূপ দিয়ে বলে, নিজেকে দোষারোপ করবেন না। আপনার যেটা সঠিক মনে হয়েছে আপনি তাই করেছেন। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম, তাই আজ না পাওয়ার বেদনাটাও শুধুই আমার। এই বলে আরহা আর 1 মিনিটও দাঁড়ালো না, সোজা হেঁটে ক্যাফে থেকে বেরিয়ে গেল। আবারও তৃপ্তির খাতায় বিশাল আকার শূন্যতা যোগ হলো আরহার। এই হাহাকার, এই যন্ত্রণা কাকে দেখাবে আরহা? কিভাবে সহ্য করবে? আরহা বিড়বিড় করলো, আপনার নামের অনুভূতিগুলো থাক না জমা না পাওয়ার খাতায়, কেননা মন বোঝে কিছু প্রেমের হয় না স্থান মিলনের পাতায়। রিধি লুকিয়ে লুকিয়ে থাকছে। ইহান ওকে যেই থ্রেড দিয়েছে, না লুকিয়ে উপায় আছে? ইহানকে দেখতে পেলেই এই কতক্ষণ অথয়ের পেছনে লুকাচ্ছে, তো আবার পিহুর পেছনে, না হলে আবার আহিদ আর পিহানের পেছনে। ওর এমন লুকোচুরিতে বেজায় বিরক্ত সকলে। আহিদ দাঁত কিরমির করে বলে উঠে, তুই যদি একবার এই কুচ্ছর মতো এর পিছনে ওর পিছনে চিপকাস, তাইলে আমি নিজে তোরে টাইম না নিয়া ইহান ভাইয়ের কাছে দিয়ে আসমো, সত্যি কইতাছি। রীতি কাঁদো মুখ করে তাকালো আহিদের দিকে, বলে উঠল, তুই না আমার জিগরি দোস্ত, তুই এমন করে কথা কইতে পারলি আমার সাথে? তুই যে কীর্তি করতাছস, না কইরা উপায় নাই। পিহু হেসে বলে, কি এমন থ্রেট দিয়েছে ভাইয়া যে তুই এমন ভয় আছিস? রীতি দুঃখী দুঃখী ফেস করে বলে, আর বলিস না, সেদিন হাসপাতালে একটু দুষ্টুমি করেছিলাম, এজন্য সে আমাকে টেক্সট করে থ্রেট দেয়, আমাকে নাকি বাগে পেলে নাকি কঠিন শাস্তি দিবে। অতএব ঝুঁকে আসলো রিধির কানের কাছে। দুষ্টু হাসি ওর ঠোঁটের কোণে ফিস ফিস করে বলে, শাস্তিটা কিন্তু মিষ্টিও হতে পারে। যেমন ধর, ভাইয়া তোকে কিস করতে পারে। ইউ হ্যাভ টু ট্রাই ইট রিধি। রিধি খুক খুক করে কেসে উঠল। হতবম্ব চোখে তাকায় অথৈর দিকে, বলে, তোর কি লজ্জা শরম নেই? বড় ভাইকে নিয়ে এসব মন্তব্য করিস কিভাবে? ভাইয়া কি এখানে আছে? নেই তো, তাহলে আমি লজ্জা পাবো কেন? আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের কাছে কোনো কথা বলার সময় লজ্জা পায় না। অতই চোখ টিপে দিল রিধিকে। রিধি অতইকে মনে মনে সাংঘাতিক গালি দিল। বিড়বিড় করে বলে, তুই ভাই বোনই সেম, অসভ্য কোথাকার। পরক্ষণে অথয়ের কথা মনে পড়ে গেল। তাতেই রিধি লজ্জায় লাল নীল হয়ে গেল। আচ্ছা, অথয়ের কথাই যদি সত্যি হয়ে যায় তবে কি করবে রিধি? ও তো মনে মনে মরেই যাবে ইহানের স্পর্শ সহ্য করতে না পেরে। পিউ নিজের কাঁধ দ্বারা রিধির কাঁধে ধাক্কা দেয়। চোখের ইশারায় সামনে তাকাতে বলে, সামনে তাকা। তুই যার ভয় নিজেকে লুকাচ্ছিস সে তোকে পেয়ে গিয়েছে, এখন কোথায় লুকাবি?
রিধি চোখ বড় বড় করে সামনে তাকালো। রুজিক, ইহান ওরা সবাই এদিকেই আসছে। রিধি আল্লাহ গো বলে উল্টো দিকে দৌড়। এদিকে রুজিকরা অথৈদের কাছে আসতেই রিধিকে এমন দৌড়ে পালাতে দেখে আশ্চর্য হয়ে যায়। নীল অবাক হয়ে বলে, এই রিধি এইভাবে দৌড়ে পালালো কেন? সাফাত বলে, হ্যাঁ আসলেই। কি হয়েছে ওর? অসুস্থ নাকি? অথৈ হেসে বলে, আরে না ভাইয়ারা, তেমন কিছু না। ওর কিছু একটা মনে পড়ে গিয়েছে, সেইটা আনতেই দৌড় লাগিয়েছে। এদিকে ইহান মনে মনে হাসছে। মেয়েটা আসলেই পাগল, না হলে দূর থেকে ওকে দেখে এইভাবে দৌড় দিতে পারে না। অনেক হয়েছে। দুজন যেহেতু দুজনকেই ভালোবাসে, তাহলে আর লুকোচুরি নয়। আজ ইহান নিজের মনের কথা বলে দিবে রিধিকে। তাই তো কাল রিংও কিনে এনেছে রিধির জন্য। ইহান রুজিককে ধীর স্বরে বলে, দোস্ত নার্ভাস লাগছে, যাবো এখন? রুডিক শান্ত গলায় বলে, নার্ভাসনেসের কিছুই নেই। রিধির কাছে যাবি, ভালোবাসি বলে রিংটা পরিয়ে দিয়ে, ব্যাস, সিম্পল বিষয়। তোর কাছে সিম্পল লাগলেও আমার কাছে না। এমনভাবে বলছিস যেন আমি এই অধ্যায় পার করে আসিনি। লিসেন, তোর বোনকে ভালোবাসি বলতে গিয়ে কোনো জড়তা কাজ করেনি আমার মাঝে। ওকে জিজ্ঞেস করে দেখ। রুজিকের কথা শুনে ইহান নাক মুখ কুঁচকে বলে, শালা মাথা খারাপ তোর? বড় ভাই হয়ে ছোট বোনের কাছে এসব জিজ্ঞেস করব? আমি তো জাস্ট বললাম, জিজ্ঞেস করবি কিনা সেটা তোর বিষয়। এখন যা, রিধির কাছে সময় নষ্ট করিস না। ইহান সম্মতি জানালো। তারপর চলল রিধির কাছে। এদিকে রিধি ভার্সিটির পেছনে বড় করই গাছের নিচে বসে আছে। ও ফোন করেছে আজ ও এখান থেকে এক পাও নড়বে না। এখানে সচরাচর কোনো মানুষ আসে না, তাই এই জায়গাটাই সেফ মনে করে রিধি এখানে লুকিয়ে পড়েছে। রিধি বিড়বিড় করছে, ওহো, আমাকে থ্রেট দেয়, আমাকে নাকি শাস্তি দিবে, কচু দিবে। আমাকে খুঁজে পাক না আগে। আর তাছাড়া আমি ওনাকে ভয় পাই নাকি? আসুক একবার, কলম দিয়ে গুঁতো দিয়ে দেব। গাছের নিচে বসে বসে এইসব প্ল্যানিং করো বুঝি? তা নাও, স্বয়ং আমি নিজেই এখানে হাজির, গুঁতো দিয়ে দেখাও। আচমকা ইহানের কণ্ঠস্বর কানে এসে লাগতেই রিধি চমকেও যায়। হড়বড় করে দাঁড়িয়ে পড়ে। দ্রুত পেছন ফিরতে ইহানকে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইহান বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে। এইবার ইহান সোজা হয়ে দাঁড়ালো। এক পা করে আগাতে থাকে রিধির দিকে। রিধিও পেছাতে থাকে। এক সময় আবারও পেছনে ঘুরে দৌড়ে পালাতে যাবে, তার আগে ইহান বড় বড় পায়ে ধাপ ফেলে এগিয়ে যায়। রিধির হাতটা খপ করে ধরে ফেলে। তারপর দেয় টান দেওয়াতে রিধি নিজেকে সামলাতে না পেরে ইহানের বুকের মাঝে এসে ঠাঁই নেয়। ইহান রিধির কোমর পেঁচিয়ে ধরে, রিধিকে নিজের আরো কাছে নিয়ে আসে। আরেক হাতে রিধির গাল স্পর্শ করে। ইহানের হাতের শীতল স্পর্শে রিধির দেহ কেঁপে উঠে দৃশ্যমান রূপে। বুক কাঁপছে রিধির। ইহান গাঢ় চোখে রিধির দিকে তাকিয়ে আছে। ওই চোখের চাউনি যে রিধি সহ্য করতে পারে না। রিধির অন্তর সহ পুরো শরীর শিরশিরানি অনুভূতিতে ছেয়ে যায়। রিধি শুকনো ঢোক গেল। দৃষ্টি নিচের দিকে নিতে নিতেই ইহান রিধির গাল চেপে ধরে শক্ত করে। মুখটা ওর মুখোমুখি করে উঁচু করে ধরে। ইহান শীতল কণ্ঠে বলে ওঠে, কি সব সাহস ফুস হয়ে গেল? তুমি না বললে তুমি আমাকে ভয় পাও না? তবে পালাচ্ছিলে কেন তাহলে? রিধি এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিকে তাকিয়ে থাকে। কাপা গলায় বলে ওঠে, আমি এমন কিছু বলিনি। আপনি ভুল শুনেছেন। আচ্ছা মানলাম আমি ভুল শুনেছি, কিন্তু হাসপাতালে যে আমাকে নিয়ে মজা করেছিলে সেটা মনে আছে তো? এইবার শাস্তির জন্য প্রস্তুত হও। রিধি আমতা আমতা করে বলে, এই কথাটাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে আজিব? আমি তো এমনি একটু দুষ্টুমি করেছিলাম। ইহান গাঢ় স্বরে বলে, কিন্তু আমি যে তোমার সব কথাই সিরিয়াসলি নিয়ে নেবো বেবি গার্ল। ইহানের বলা বেবি গার্ল সম্বোধন শুনে রিধির যেন শরীরের পশম দাঁড়িয়ে গেল। পরক্ষণে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো ইহানের কাছ থেকে, কিন্তু পারল না তো কিছুই। উল্টো ইহান আরো শক্তি প্রয়োগ করে ধরলো। সহ্য করতে না পেরে রিধি বলে, ব্যথা পাচ্ছি। তো ছোটাছুটি করছো কেন? আর করব না। ইহান এবার একটু আস্তে করে ধরলো রিধিকে, তবে ছাড়লো না। ইহান বলে, শাস্তির জন্য প্রস্তুত তো? ভয়ে ভয়ে বলে, কি শাস্তি? সেটা একটু পরেই দেখতে পাবে, এখন চোখ বন্ধ করো। রিধি চোখ বন্ধ করার বদলে আরো বড় বড় চোখ করে তাকায়। ইহানের হাসি পেয়ে গেল।
তাও হাসলো না, যথাযথভাবে মুখটা গম্ভীর করতে লাগলো। এদিকে রিধি ভাবছে লোকটা তাকে চোখ বন্ধ করতে বলছে কেন, ওকে কি মেরে ফেলবে নাকি? ও চোখ বন্ধ করলো, আর লোকটা যদি ওকে গুলি করে দেয় অথবা সামনে যেই নদীটা আছে সেখানে যদি ছুঁড়ে মারে, ও তো সাঁতার জানে না, এখন কি করবে রিধি? রিধি আটকে উঠে বলে, না প্লিজ আমাকে পানিতে ফেলবেন না, আমি সাঁতার জানি না। রিধির এমন আগা মাথা ছাড়া কথায় ইহান তাজ্জব বনে গেল। পরক্ষণে বুঝতে পারলো মেয়েটা ভয়ের কারণে উল্টাপাল্টা ভাবছে। ইহান এইটার একটা সুযোগ নিল। চোখ বন্ধ করে ফেলো ঝটপট, তাহলে নদীতে ফেলবো না। রিধি চোখ পিট পিট করলো। সত্যি বলছেন নদীতে ফেলবেন না? তুমি যদি আর একটা কথা বলো তাহলে এইবার সত্যি সত্যি ফেলে দেব। না না, করছি তো বন্ধ। রিধি দ্রুত চোখ বন্ধ করে নিল। একটু পর অনুভব করলো ইহানের স্পর্শগুলো আস্তে আস্তে ওর কাছ থেকে সরে যাচ্ছে। রিধি ঠোঁট কামড়ে ধরলো। এই লোক কি করতে চাইছে কে জানে। হঠাৎ ইহানের ভারী কণ্ঠস্বর শোনা গেল, বাহাতটা সামনের দিকে বাড়িয়ে দাও রিধি। রিধি কোনো দ্বিমত করলো না, ভদ্রভাবে সামনের দিকে হাত বাড়িয়ে দিল। দেখা যাবে কিছু জিজ্ঞেস করলে সত্যি সত্যি নদীতে ছুঁড়ে মারবে। না, বাবার তা দরকার নেই। এর থেকে ভালো ইহান যা বলছে তাই চুপচাপ মেনে নিতে। হঠাৎ রিধি অনুভব করলো তার হাতের অনামিকা আঙ্গুলে কিছু একটা পরানো হচ্ছে। রিধি অনুমান করতে পারছে সেটা কি হতে পারে। রিধির সারা শরীর থরথর করে কাঁপছে। তবে কি এতদিন পর ওর ভালোবাসা পূর্ণতা পাবে? রিধির বন্ধ চোখের পাতা ভিজে যায় চোখের পানি। ইহান ফের বলে, এইবার চোখ মেলে তাকাও রিধি। রিধি আস্তে আস্তে এইবার চোখ খুলে তাকায়। তাকাতেই দেখতে পায় ইহান এক হাঁটুতে ভর দিয়ে বসে আছে, আর ইহানের হাতে রিধির বাম হাতটা, আর সেই হাতের অনামিকা আঙ্গুলে জলজল করছে স্বর্ণের আংটি। রিধির ডান হাত দিয়ে মুখ চেপে ধরে কেঁদে ফেলে। ইহান হাসলো। সে জানে রিধির এই কান্না দুঃখের নয়, বরঞ্চ সুখের কান্না। তাই তো আটকালো না, কাঁদুক না, একটু সুখের কান্না। ইহান কোমল গলায় বলতে লাগলো, আই লাভ ইউ রিধি। আজকের জন্য তোমাকে ভালোবাসি, আগামীকালের জন্য তোমাকে ভালোবাসি, চিরকালের জন্য আমি তোমাকে ভালোবাসি। আমি চাই আমার জীবনের প্রতিটা সময় তোমার সাথে কাটাই, প্রতিটা সেকেন্ড আমি তোমার জীবনের সাথে ভাগ করতে চাই। তুমি কি আমার হবে রিধি? আমার একান্ত ব্যক্তিগত মানুষ, যার কাছে আমি আমার সব সুখ দুঃখ আনন্দ বেদনা সব ভাগ করে নিতে পারবো। আমার সহধর্মিনী, আমার বউ হবে রিধি। এত সুন্দর করে কেউ যদি মনের অনুভূতিগুলো প্রকাশ করে তবে কি তাকে ফিরিয়ে দেওয়া যায়? আবার যদি সেই মানুষটা হয় তারই মনের মানুষ। রিধিও পারে না, ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। সেই না বোঝা বয়স থেকে ইহানকে ওর পছন্দ ভালো লাগতো। বড় হতে হতে সেই ভালো লাগার বদলে সেই কবে ভালোবাসায় রূপ নিয়েছিল নিজেও জানে না। এই দিনটার জন্য কত অপেক্ষা করেছে রিধি, তা আজ পূরণ হলো। খুশিতে রিধির মন চাইছে মরে যেতে। রিধি কাঁদতে কাঁদতে বলে, আমিও আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ সো সো মাচ ইহান। ইহান ঠোঁট প্রশস্ত করে হাসলো, তারপর উঠে দাঁড়ালো। ইহানের উঠে দাঁড়াতে দেরি আর রিধির ওর উপর ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। ইহানের বুকের মাঝে একদম লেপটে গিয়েছে মেয়েটা। দু হাতের খামচে ধরেছে ইহানের পিঠ, কাঁদছে অনবরত, চেয়েও কান্না থামাতে পারছে না। এত প্রতীক্ষার পর আজ ইহান আর ও এক হয়েছে। ইহান হাসলো রিধির পাগলামিতে, দু হাতে রিধিকে নিজের সাথে জড়িয়ে নিল। তারপর পরপর 3-4টা চুমু খেলো রিধির চুলের ভাঁজে। রিধি কাঁদতে কাঁদতে বলে, কেন এত দেরি করলেন? কেন? আমি এই দিনটার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি ইহান, অনেক অপেক্ষা করেছি। ইহান ধীর স্বরে বলে, আমি বোকা ছিলাম রিধি। তুমি যে আমার জন্য সীমাহীন ভালোবাসা জমিয়ে রেখেছো তা বুঝতে পারতাম না। তোমার চোখের গভীরতা বুঝতাম না, যে গভীরতায় আমার জন্য এক সাগর ভালোবাসা ছিল। আমি দুঃখিত জান, আমাকে মাফ করে দাও। রিধি আরো শক্ত করে জড়িয়ে ধরল ইহানকে। ইহান হেসে বলে, তবে কি জানো, অপেক্ষার ফল মিষ্টি হয়। রিধি পিট পিট করে ইহানের দিকে তাকায়। ইহান ফট করে রিধির কপালে একটা চুমু দিয়ে দেয়। রিধি আবেশে চোখ বন্ধ করে ফেলে। এই ভালোবাসার স্পর্শটুকুর জন্য সেই বছরের পর বছর কাঙালের মতো ছিল। আজ যেই এক
ছটকায় সব পেয়ে গেল। রিধি চোখ মেলে ইহানের দিকে তাকায়, ভেজা চোখে হেসে ফেলে, সাথে হাসে ইহানও। হঠাৎ কয়েক জোড়া করতালির আওয়াজে ইহান আর রিধি চমকে ওঠে। এদিকে ওদিকে তাকাতেই দেখে রুদ্রিক, অতয়, নীল, মারিয়া, পিহান, পিহু, সিয়া, অনিক, আহিস, সাফাত ওরা সবাই এখানে হাজির। আর ওরাও হাতে তালি দিচ্ছে। রিধি বড় বড় চোখে তাকায়। পরক্ষণে হুঁশ আসে ওর। ইহানের সাথে চিপকে আছে। দ্রুত সরে আসে ইহানের কাছ থেকে। ইহান বিরক্ত হয়ে তাকায় ওর দিকে। দিলি তো সব নষ্ট করে। এখন একটু রোমান্টিক মুড ট্রান্সফার হচ্ছিলাম, দুজনে কাবাবে হাড্ডি হতে চলে আসছে সবগুলো। রিধি ইহানের এমন লাগাম ছাড়া কথায় লজ্জায় লাল হয়ে যায়। গালগুলো ফুলে ফেপে উঠেছে লজ্জায়। অথয় এগিয়ে যায় রিধির কাছে। রিধির কানে কানে দুষ্টু হেসে বলে, বাহ বাহ, এই আমার ভাইকে দেখে দৌড়ে পালারি, আর এখন এসে দেখি একদম ফেভিকলের মতো চিপকে আছিস। পিহু চিল্লিয়ে উঠল, ওই তো তুই ফুসুর ফাসুর করে কি বলিসছিস? হ্যাঁ, এদিকে আয়। অথয় ডাকে পিহুকে। পিহু যেতে অথয় পিহুকে বলে কথাটা। তা শুনে পিহু হেসে ফেলে। এদিকে রিধি লজ্জায় শেষ। এবার একে একে সবাই অভিনন্দন জানালো ইহান আর রিধিকে। আর সবাই ওদের দুজন থেকে ট্রিটও চাইলো। ইহান আর রিধিও রাজি হয়ে গেল ট্রিট দেওয়ার জন্য। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেক দিন। রুদ্রিকদের অনার্স ফাইনাল ইয়ার এক্সাম শেষ। সবাই এখন লেখাপড়া থেকে কিছুদিনের বিরতি নিয়েছে। বেশ ভালোই কাটছিল দিনকাল। তবে ভালো নেই সাফাত। ওর মনটা বেশ কয়েকদিন যাবৎ কেমন যেন অস্থির হয়ে থাকে। মাথায় শুধু আরহাকে নিয়ে চিন্তা ভাবনা ঘুরপাক খায়। সেদিন মেয়েটার বলা প্রতিটা কথা যেন খুব গভীরভাবে দাগ কেটেছে ওর মনে। সাফাত বিছানায় এলোমেলো ভাবে শুয়ে আছে। এক দৃষ্টিতে সিলিং এর দিকে তাকিয়ে আছে। আরহার মুখশ্রীটা শুধু চোখের সামনে ভাসছে। কি করবে সাফাত? নানান চিন্তায় পাগল পাগল লাগছে ওর। এমন সময় সাফাতের ফোন বেজে ওঠে। সাফাত হাত বাড়িয়ে ফোনটা নিয়ে দেখে রুদ্রিক ফোন দিয়েছে। লম্বা শ্বাস নিয়ে ফোনটা রিসিভ করলো সাফাত। ওপাশ হতে রুদ্রিকের কণ্ঠস্বর, হ্যালো সাফাত। কি করছিস তুই? কিছু না, শুয়ে আছি। তুই ঠিক আছিস তো? রুদ্রিক চিন্তিত হয়ে প্রশ্ন করলো। সাফাত দীর্ঘশ্বাস ফেলে মনের কথাটাই বলল, আমি ঠিক নেই দোস্ত, আমার ভালো লাগছে না কিছু। ওই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে সব এলোমেলো হয়ে গেছে আমার। এমনটা কেন হচ্ছে দোস্ত? শুধু কয়েকবার মেয়েটার সাথে দেখা হয়েছে আর কিছু কথা হয়েছে। মেয়েটার লাইফের সম্পর্কে সব জেনে আমার কেন এত খারাপ লাগছে, কষ্ট হচ্ছে দোস্ত। আমি কি করব? পাগল হয়ে যাচ্ছি আমি ওকে নিয়ে কেন ভাববো? আমি তো অন্য একজনকে ভালোবাসি, বল। সাফাতের সব কথা মনোযোগ দিয়ে শুনল রুদ্রিক। শান্ত স্বরে প্রশ্ন করলো, মেয়েটা কি আরহা সাফাত? সাফাত কোনো ভনিতা করলো না, সোজা সাপটার জবাব দিল। রুদ্রিক বলল, আমার কথা মনোযোগ দিয়ে শোন। আমি জানি তুই অথইকে ভালোবাসতিস, মানে এখনো ভালোবাসিস। আমার যদি সাধ্য থাকতো আমি অথইকে তোকে দিয়ে দিতাম সাফাত। কিন্তু মেয়েটা যে আমার অস্তিত্ব জুড়ে গিয়েছে, ওকে নিজের থেকে আলাদা করার কথা চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে আসে। সাফাত প্রথমে অবাক হলো যে রুদ্রিক সবটা জানে যে ও অথইকে ভালোবাসে। পরক্ষণে রুদ্রিকের সব কথা শুনে বলে, বিশ্বাস কর, আমি জোর করে হলেও অথইকে নিজের করে নিতাম যদি না অথই তোকে ভালোবাসতো। কিন্তু এই একটা জায়গায় আমি অসহায়। আমার সাধ্য নেই অথইকে জোর করার, কারণ অথই তোকে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, তোরা দুজন স্বামী স্ত্রী। এখানে আমি কিভাবে জোর জবরদস্তি করি বল? আমি পারিনি। অথই তোর সাথে অনেক সুখী রুদ্রিক, আর ওর সুখ দেখে আমি সুখী। রুদ্রিকের ভীষণ খারাপ লাগছে সাফাতের জন্য, কিন্তু ওর হাতে যে করার কিছুই নেই। অথয়ের জন্য যদি পৃথিবীর সবাই ওকে স্বার্থপর বলে তবে বলুক। অথয়ের জন্য রুদ্রিক স্বার্থপর, ভীষণ স্বার্থপর। রুদ্রিক বলে, সাফাত, জীবন এইভাবে চলবে না। তোকে লাইফে এগোতে হবে। আন্টি আঙ্কেলের কথা চিন্তা কর একবার দোস্ত। আর এইভাবেই কি তুই সারা জীবন থাকবি? আজ না হয় কাল তোকে বিয়ে করতেই হবে। কাউকে না কাউকেই তো তোর জীবনসঙ্গী করতে হবে, তাই না? তাহলে সেই মানুষটা আরহা হলে সমস্যা কোথায়? মেয়েটা তোকে অনেক ভালোবাসে সাফাত। আমি মেঘালয় থাকতেই বুঝেছি ওর মনে তোর জন্য অনুভূতি আছে। ওকে কাছে টেনে নে সাফাত। তোর লাইফটাকে সুন্দর করার জন্যে আল্লাহ তাআলা আরহাকে তোর কাছে পাঠিয়েছেন। ওকে ফিরিয়ে দিস না।
আমি আরহার ব্যাপারে খোঁজ নিয়েছি। মেয়েটা ছোটবেলা থেকেই কষ্টে বড় হয়েছে। মেয়েটা বড্ড ভালোবাসার কাঙাল। তুই শুধু একটুখানি ভালোবেসে এক কদম ওর দিকে বাড়িয়ে দেখ, মেয়েটা নিজের সবটুকু ভালোবাসা তোর কাছে উজাড় করে দিবে। ও 10 কদম তোর কাছে এগিয়ে আসবে। ওকে আপন করে নে সাফাত। তুই যদি নিজেকে এইভাবে তিলে তিলে কষ্ট দিস, তাহলে এই জীবনে আমি অথৈকে নিয়ে সুখে সংসার করতে পারবো না। সারাটা জীবন আমায় অপরাধ বোধ নিয়ে থাকতে হবে, আর এই কারণে অথৈ কষ্ট পাবে। আমার কথাটা ভেবে দেখ সাফাত, ভালোভাবে ভেবে দেখ। এখন রাখছি, নিজের যত্ন নিস। আল্লাহ হাফেজ। রুজিক ফোন কেটে দিল। এদিকে সাফাত কয়েক মিনিট থম মেরে বসে রইল। সত্যি তো, রুজিক যা বলছে সবই ঠিক তো বলছে। ও যতই না বলুক, বাবা মা পরিবারের চাপে পড়ে হলেও ওকে বিয়ে করতে হবে। তবে সেই বিয়েটা আরহার সাথে হলে ক্ষতি কি? দুনিয়াতে কত মানুষ আছে যাদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয়। সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষ পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এরপর দুজনের মনে যে প্রগাঢ় ভালোবাসার সৃষ্টি হয় তা আর বলতে। আর আরহা যে ওকে ভালোবাসে, আর আরহার সাথে থাকলে এক সময় সেও বাধ্য হবে আরহাকে ভালোবাসতে। সে বলবে আরহাকে যেন আরহা এমন কিছু করে যাতে ও আরহাকে ছাড়া যেন এক সেকেন্ডেও না থাকতে পারে। সাফাতের সিদ্ধান্ত নেওয়া শেষ। অনেক হয়েছে পিছুটান। অতীতের দিকে আর ফিরে তাকাবে না। ভবিষ্যৎ ওকে হাতছানি দিয়ে ডাকছে, আর সাফাত সেই হাত আঁকড়ে ধরতে প্রস্তুত। সাফাত ফোন বের করে আরহার নাম্বারে কল লাগালো। একবার, দুবার, 3বারের সময় কল রিসিভ হলো। ভেসে আসলো আরহার মিষ্টি কণ্ঠস্বর। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? সাফাত চোখ বন্ধ করে নিল। মেয়েটা বোধহয় ঘুমাচ্ছিল। সদ্য ওটা ঘুম জড়ানো আরহার ভাঙা গলার স্বর সাফাতের বুকে কাঁপন ধরিয়ে দিল। সাফাত ঠোঁট কামড়ে ধরে বলে, ওয়ালাইকুম আসসালাম। নাম দেখে কল রিসিভ করনি? আকস্মিক সাফাতের কণ্ঠস্বর কানে আসতেই তড়াক করে উঠে বসে আরহা। কান থেকে ফোন সরিয়ে ফোনের দিকে তাকালো চোখ বড় বড় করে। বার কয়েক চোখের পলক ফেললো। না, সে ভুল দেখছে না। সাফাতই তো ফোন করেছে। আরহা আবারও ফোনটা কানের সামনে নিল। অমনি সাফাতের কণ্ঠস্বর, স্বপ্ন ভেবো না, আমি সত্যিই তোমায় কল করেছি। কে? কেন কল করেছেন? যদি বলি তোমাকে আমার প্রয়োজন ভীষণভাবে, তাই কল করেছি। আরহা মলিন হেসে বলে, তাই তো বলি মিস্টার সাফাত কেন আমায় ফোন করেছেন? তো বলুন কি সাহায্য করতে পারি আপনাকে? আমাকে বিয়ে করবে আরহা? এমন একটা কথা আশা করেনি আরহা। খুক খুক করে কেসে উঠল ও। বড় বড় শ্বাস ফেলে সাইড টেবিল থেকে পানি নিয়ে পান করে নিল। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে আরহা বলে, একটু আগে আপনি যা বলেছেন তা আমি ভুল শুনেছি তাই না? আর না হলে আপনি আমার সাথে ফাজলামি করছেন? সাফাত হালকা হাসলো। সে জানে আরহা বিশ্বাস করেনি ওর কথা, তাই সাফাত বলে, আমি সত্যি বলছি আরা, আমি অনেক ভেবেছি, আর সবশেষে এটাই পেয়েছি যে আজ হোক কাল হোক আমায় বিয়ে করতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকেই বিয়ে করব। আরহা, তুমি জানো যে আমি একজনকে ভালোবাসতাম। ইনফ্যাক্ট এখনও তার জন্য আমার অনুভূতি আছে, কিন্তু তাকে পাওয়ার আশা আমি করি না। সে এখন অন্য একজনের স্ত্রী, সে সুখে আছে। আরহা, তুমি কি পারবে আমার এইসব সত্যি জেনে আমাকে আপন করে নিতে? আমার একান্ত প্রিয় মানুষ হবে আরহা, যার কাছে আমি নির্দ্বিধায় নিজেকে সঁপে দিতে পারবো, যে আমায় সব সময় আগলে রাখবে। আরহা, তোমার ভালোবাসা দিয়ে আমাকে তোমার করে নাও।